আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। দর্শক, আজকে আমরা কথা বলবো শেখ হাসিনা তার যে রেজিম, যে ফ্যাসিস্ট রেজিম, সেই রেজিমের 2009 সালে ক্ষমতায় আসার পরপরই বিডিআর বিদ্রোহের নামে 57 জন সেনা কর্মকর্তাকে হত্যা করেন। তারপরে তিনি বেছে বেছে দেশপ্রেমিক যার কর্মকর্তাদেরকে, যারা বিডিআর এই হত্যাকাণ্ডের প্রতিবাদ করেছিল তাদেরকে সহ, যাদের মধ্যে দেশপ্রেম আছে, যারা অন্যায়ের প্রতিবাদ করবেন এমন আশঙ্কা আছে, তাদেরকে বেছে বেছে বিভিন্ন অজুহাতে সেনাবাহিনী থেকে তাদেরকে বিদায় করেছেন, তাদের র্যাঙ্ক কেড়ে নিয়েছেন, তাদেরকে চাকরি করতে দেননি, তাদেরকে বাধ্যতামূলক অবসরে যেতে হয়েছে, কেউ কেউ স্বেচ্ছায় অবসরে যেতে বাধ্য হয়েছেন। পাশাপাশি একটা বিশাল নাম্বার, প্রায় 200-র বেশি সেনা কর্মকর্তাকে তাদের স্ত্রীর গ্রিন কার্ড আছে বা তাদের ফ্যামিলির কেউ বাইরে মাইগ্রেট করেছেন, এসব অজুহাতে চাকরি ছাড়তে বাধ্য করা হয়। তো এই বিষয়টি ধরেন একজন সেনা সদস্য তৈরি করা রাষ্ট্রের জন্য এটা অসম্ভব চ্যালেঞ্জিং একটি কাজ, অসম্ভব ব্যয়বহুল একটি কাজ। দেশে বিদেশে প্রশিক্ষণের মাধ্যমে এক একজন অফিসার তৈরি করা হয়, কিন্তু সেনা বাহিনীর এই অফিসারদেরকে নিয়ে আসলে হাসিনার ছেলে খেলা খেলেছেন। তার বাবাকে সেনাবাহিনী হত্যা করেছে, তার যে ক্রোধ এবং ক্ষোভ তার তিনি বহিঃপ্রকাশ তিনি বিভিন্ন ভাবে ঘটিয়েছেন। বিডিআর বিদ্রোহের নামে হত্যাকাণ্ড তার একটি সূচনা ছিল। তো সাম্প্রতিক সময় আমরা যতটুকু জানি যে এই জাতীয় বঞ্চিত এবং অসম্মানজনক ভাবে যাদেরকে চলে যেতে হয়েছে, রাজনৈতিক ভাবে যাদেরকে শিকার হতে হয়েছে, তার চাকরি খোয়াতে হয়েছে, তারা সবাই ঐক্যবদ্ধ হয়েছেন। তারা খুব সহসাই সেনাপ্রধান এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে তাদের দাবি পেশ করবেন, তাদেরকে পুনর্বহালের জন্য তারা আবেদন জানাবেন। তো এই বিষয়টি নিয়ে আজকে কথা বলবো। আমার সঙ্গে যোগ দিচ্ছেন সেনা সদস্য এবং মানবাধিকার নিয়ে কাজ করেন জনাব খান সোয়েব আমান। আমান ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে এই অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম। আমার সঙ্গে যোগ দিচ্ছেন মেজর ডেল এইচ খান। আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। এবং দর্শক, আমার সঙ্গে যোগ দিচ্ছেন আমার অনুষ্ঠানের নিয়মিত অতিথি বলা চলে, মেজর সাফায়াত। আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম কনক ভাই, আপনাকে এবং আপনার দর্শকদেরকে আমি আবারও আগে সরি বলে নিচ্ছি, কারণ আমি আজকেও ড্রাইভ করছিলাম। আপনি খুব আসলে খুব শর্ট নোটিসে আপনার এখানে জয়েন করা, তো আমাকে ড্রাইভ করেই আপনার সাথে থাকতে হবে। জি, কোনো সমস্যা নেই। আপনি তাৎক্ষণিকভাবে যোগ দিয়েছেন, এই জন্যই আপনাকে ধন্যবাদ। তো আমান ভাই, আপনার কাছ থেকে শুরু করি যে এই যে আমি যে ভূমিকাটি বললাম, বিষয়টি বললাম, এরকম কত অফিসার আছেন বা আপনার স্টোরিটা কি, কেন আপনি এই আন্দোলনের সঙ্গে যুক্ত হলেন, এই রিইনস্টেটটা কিভাবে সম্ভব, কি ভাবছেন, একটু আপনার কথা শুনুন। অসংখ্য ধন্যবাদ ভাই। প্রথমে আমি ছাত্র জনতা যারা মারা গিয়েছেন আমাদের 5ই আগস্টের আগের দিনগুলোতে, তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার আজকের বক্তব্য শুরু করছি। আর আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আপনার এই শোয়ের মাধ্যমে বাংলাদেশের মানুষের কানায় কানায় পৌঁছে দিয়েছেন মানুষের কথা, মানুষের মনের কথা। একটা সময় ছিল যখন মেইন স্ট্রিম মিডিয়া হয়তো বা ওই বাতাবি লেবু বা তার কাছাকাছি কিছু একটা দেখাইতো, তখন আপনারাই যোদ্ধা ছিলেন যারা প্রতিটা মুহূর্তে যুদ্ধ করে গিয়েছেন। এবং এজন্য আপনাদের পরিবারের, আপনার বোন এবং পরিবারের অন্য সদস্য যারা অনেক স্যাক্রিফাইস করেছেন, তাদের প্রতি আমি স্যালুট জানিয়ে আজকের বক্তব্য শুরু করছি। আমি যদি শুরু করি না, তাহলে আজকে তো আমরা মোটামুটি আগস্টের একটা মাঝামাঝি সময়ে চলে এসেছি। একটু আস্তে আস্তে আমি পিছিয়ে যাব, কারণ দেখবেন সবাই যখন বলে সবাই 2008-9 এর সময় থেকে শুরু করে। আমি আস্তে আস্তে একটু পিছিয়ে যাব। অতি সম্প্রতি দেখবেন যে ফেনীর একটা বন্যা হয়েছে। তো ফেনীর বন্যায় আমাদের যারা অফিসার ছিলেন, যে অফিসারদেরকে হয়তো বা সেনাবাহিনী অফিসার হিসেবে স্বীকার করেন না, এই জন্য বলছি যে যারা অনুভব করেন নাই যে মানুষটা সেনাবাহিনীতে একটা নির্দিষ্ট সময় দিয়েছেন এবং সময়টা অবশ্যই 5 বছরের বেশি হবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে 10 বছর, 15 বছর, 20 বছর, 25 বছর। তো এই মানুষগুলোকে তারা অনেক ক্ষেত্রে স্বীকৃতি দেয় নাই। কিভাবে, একটু ব্রেকডাউন করে বলি। আমরা ম্যাক্সিমাম আর্মি অফিসারদের সম্বন্ধে দেখবেন বাইরের মানুষজন বলে কি যে আমরা হচ্ছি ইন্টার পাস। হ্যাঁ, তো ইন্টার পাস মানে কি আমরা এইচএসসির পরে চলে আসি। তো এইচএসসির পরে কি হয় যে ব্রাইট স্টুডেন্ট যারা হয়, সাফায়াত ক্যাট কলেজ, আমি সোফার আই ক্যান রিকালেক্ট, আমি জানি না ডেল এইচ খান স্যার ক্যাট কলেজের কিনা, আমি নিজেও ক্যাট কলেজের। তো আমি সিভিল কলেজে স্যার। আচ্ছা, তুমি সিভিল কলেজের, আচ্ছা সরি। তো আমরা যখন চলে আসি হয় কি যে আমরা যে গ্রুপ অফ পিপল থাকে, আমাদের বন্ধু বান্ধব যে বিভিন্ন জায়গায় ভালো জায়গাগুলোতে স্কলারশিপের চেষ্টা করে, কোথাও তারা ডাক্তার হওয়ার জন্য চেষ্টা করে, ইঞ্জিনিয়ার হওয়ার জন্য চেষ্টা করে। তো এই মানুষগুলো কিন্তু একটা স্কিল বেসড জবে সবসময় ঢুকে যায়। স্কিল বেসড জবের সুবিধা কি যে আপনার যদি আপনার প্রতিষ্ঠানের সাথে বোঝাপড়া না হয়, আপনি যদি কোনো জায়গায় কাজ না করতে পারেন, আপনার যদি একটা অ্যাক্সিডেন্ট হয়, আপনি কিন্তু তখন কোনো না কোনো জায়গায় রাস্তায় বসে যেতে পারবেন একটা কাজের জন্য। এবং আলটিমেটলি যেহেতু স্কিল আছে, পিপল উইল বাই ইউর স্কিল।
আর আমরা যখন আর্মিতে চলে আসি মোস্টলি বিভিন্ন কোরে যারা আমরা আছি, আমাদের আর্মির যে ডিমান্ডটা, আর্মির যে এফিসিয়েন্সিটা, এটা বাইরে একটু কম কাজে লাগে। তো বাইরে যেহেতু কম কাজে লাগছে, তখন আমরা যখন চলে আসছি তখন কিন্তু আর্মির যে সাপোর্টটা, যে সার্টিফিকেশনটা, এটা আমাদের বাইরে চাকরি পাওয়ার জন্য খুব জরুরি হয়ে যায়। তো এই বন্যায় আমি এমন মানুষকে দেখেছি যাদেরকে আর্মি এই সার্টিফিকেশনটা দেয় নাই। কেন দেয় নাই এই কথাটা আমরা একটু পরে আসবো। দেয় নাই, এই মানুষগুলা কিন্তু বন্যার সময় মাঠে নেমে কাজ করেছে। এবার আরেকটু পিছিয়ে যাই ভাই। তো 5 তারিখ থেকে তো আমরা জানি যে 5th আগস্ট সাডেনলি আমরা মানে আমাদের খুব মনের যে আকাঙ্ক্ষাটা ছিল, যে জায়গাটাতে আমরা পৌঁছতে চাচ্ছিলাম হয়তো গত 15 বছর ধরে, এই জায়গাটাতে আমরা পৌঁছে গিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এলাও করেছেন, সৃষ্টিকর্তা এলাও করেছেন, আমাদের দেশের জনগণের জন্য এটা একটা ব্লেসিং ছিল। তো এর আগের 5 দিন, 10 দিন, 15 দিন আপনি দেখবেন যে সেনা কর্মকর্তা বা সামরিক কর্মকর্তা, ইন এ সেন্স হচ্ছে এয়ারফোর্স, নেভি, আর্মি, এই 3টা বাহিনীর একজন মানুষকে আইডেন্টিফাই করাটা কিন্তু খুব ইজি। আপনি দেখবেন ওর চেহারাটা কোথায়, আচ্ছা ঠিক আছে, ওর একটা নাম্বার আছে, ওরে আপনি ধরে ফেলবেন, ওর নাম্বারটা ধরে এরপরে আপনি ওকে পানিশমেন্ট দিবেন। তো এমন মানুষেরা এই সময়টাতে আন্দোলনে অংশগ্রহণ করেছিল যে যারা জানতো যে এটা একটা ওয়ান ওয়ে জার্নি। 5 তারিখে যদি আমরা আমাদের স্বাধীনতা না পেতাম, তাহলে আমরা আসলে আয়না ঘরে বা এমন একটা জায়গায় আমাদের জায়গা হতো, উই কুড নেভার কাম ব্যাক। আমার বাচ্চারা প্রতিদিন সকালবেলা আমাকে বিদায় দিত যে অ্যাজ ইফ দিস ইজ দ্য লাস্ট গুড বাই দে আর সেইং টু মি। 5 তারিখের আগে এমন কতগুলো দিন গিয়েছে যে আমার বাসায় আসলে রান্না বান্না হয় নাই। আচ্ছা, তো রান্না বান্নাটা যে হয় নাই, এটার একটা অন্যতম রিজন ছিল প্রাতিষ্ঠানিক দিক দিয়ে যে সেনাবাহিনী একসময় আমাকে অন করতো। কারণ এই সেনাবাহিনী থেকে আমরা যারা একসময় সোভারেনিটির প্রতীক বলি, আমরা সার্বভৌমত্বের প্রতীক, এই সার্বভৌমত্বের প্রতীকের যে টুলস গুলো ছিল, এনএসআই বলতে পারেন, ডিজিএফআই বলতে পারেন, বা ওনাদের আরো যে ইন্টেলিজেন্স অর্গানাইজেশন গুলো ছিল, তারা কিন্তু বিভিন্ন জায়গায় ফোন করে 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 বলেছিল যে এই যে যে মানুষগুলা আছে যারা বিরোধী মত বা যারা মানুষের অধিকারের জন্য কথা বলছে, তারা মূলত সরকারের বিপক্ষে অবস্থান নিয়েছে এবং তাদেরকে কোনোভাবেই বাংলাদেশের মাটিতে একটা সাধারণ নাগরিক যেরকম ফিল করে, একটু খেতে পড়তে বাঁচতে চায়, তো আমরা এবং আমাদের পরিবাররা না, আমরা বাংলাদেশের জন্য অনেকে রক্ত দিয়েছি, ঘাম দিয়েছি, ট্রেনিং করেছি, আমার নিজের সেনাবাহিনীর চাকরি এক যুগের সময়। তারা ফিল করছিল যে আমাদের এই খেয়ে পরে বাঁচার অধিকারটুকু নাই ভাই। আমি কিন্তু এর আগে যখন সেনাবাহিনী থেকে চলে আসলাম, তারপরে বেশ ভালো ভালো জায়গায় কাজ করতাম, আমি ভালো জায়গায় পড়াশোনা করেছি, আইবিএ তে পড়েছি। তো ওই জায়গাগুলো যখন আমাকে আর্মি ব্লক করে ফেললো যে আর্মির পরিচয় আমি দিতে পারবো না, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওই প্রাতিষ্ঠানিক পরিচয়গুলো দেওয়ার সৌভাগ্য দিয়েছিল। ওইগুলো দিয়ে আমরা একটু কাজ করে খেতাম আর কি, আমাদের ফ্যামিলিতে আমরা জাস্ট একটু ভাত মুখে তুলে দিতাম। কিন্তু 2200 কোটি টাকা, 22,000 কোটি টাকার যে জেনারেলরা ছিলেন, যারা এখনো সেনাবাহিনীতে বেশ দাপটের সাথে চাকরি করছেন, তারা কিন্তু আমাদের এই ছোট্ট যে আমরা 2 মুঠো ভাত খাই, এই ভাত খাওয়ার জায়গাটা বন্ধ করে দিলেন। এখন আমরা যেরকম সবসময় সার্বভৌমত্ব নিয়ে চিন্তা করছি, আপনারা দেখেছেন যে অতি সম্প্রতি হাসান মাহমুদ, উনাকে আমরা জানতাম যে বেশ কিছুদিন আগে, অলমোস্ট 1 উইক আগে বা 10 ডেজ আগে আমরা জানতাম যে উনি সরকারের একটা প্রতিষ্ঠানের দ্বারা উনাকে ধরা হয়েছে। কিন্তু আমরা সাডেনলি কি দেখলাম যে উনি দেশের বাইরে। হ্যাঁ, তো এইটা আমাদের জন্য ইনসেন্স অ্যালার্মিং। আমি সেনাবাহিনীকে প্রচন্ড ধন্যবাদ দিব। এই ধন্যবাদ এবং কিছু কথা বলার আগে আমি আরেকটু পিছিয়ে যাই, কারণ আমি আমার কষ্টটা বলেছি, আরো 2-4 জনের মানুষের কষ্টটা আমি বলি, একজন পুরুষ একজন নারী, এইভাবে বলি যাতে আপনারা একটু বুঝতে মানে ব্যালেন্স করতে সুবিধা হয়। এয়ারফোর্সে একজন অফিসার আছেন, একজন লেডি অফিসার, উনি ওইখানে সোর্ট পাওয়ায়, উনি জিডিপি। তো এই ভদ্র মহিলা হিজাব পরার কারণে কিন্তু তাকে চাকরি ছাড়তে বাধ্য হয়েছেন উনি। আমাদের আয়না ঘরে যে অফিসাররা ছিলেন, আপনারা যদি তাদের কথা শোনেন, যে তারা ওইখানে ইউনিফর্ম পরিহিত অবস্থায় একজন অফিসার গুম হয়েছেন। উনি আবার যে উনি গুম হয়েছেন, আমাদের কর্নেল হাসিন স্যার, উনি কিন্তু বীর প্রতীক পাওয়া একজন অফিসার। যখন বীর প্রতীক পান স্বাধীন বাংলাদেশের মাটিতে, তার কিন্তু অনেক অ্যাচিভমেন্ট থাকে বলে উনি বীর প্রতীক পান। এর বাইরে আমরা দেখেছি যে একজন অফিসারকে উনারা ওখানে নিয়ে গিয়েছেন, ওই অফিসারের মিসেস পারিবারিকভাবে যেহেতু 7 বছর কমপ্লিট হয়ে গিয়েছে, তার বিবাহ হয়ে গিয়েছে, সে আলাদা জায়গায় একটা ফ্যামিলি লাইফ শুরু করেছেন, এরপর উনি আবার ব্যাক করেছেন। আপনি চিন্তা করে দেখেন যে এই যে যে মানুষগুলো এখানে আটক ছিল, আমরা 5th আগস্ট আমি নিজে গিয়েছিলাম আপনার ডিজিএফআই হেডকোয়ার্টারের সামনে এনাদের জন্য কথা বলার জন্য। এখনো কিন্তু বাংলাদেশ আর্মির কাছ থেকে আমরা জানতে পারি নাই যে ওই মায়ের ডাকের যে তালিকা, এই তালিকা অনুযায়ী কতজন মানুষ বেঁচে আছেন, কতজন মানুষ গুম হয়ে আছেন, কতজন মানুষ মারা গিয়েছেন। তো ইনাদের পরিবারের যে সদস্যরা, তারা কিন্তু এখনো জানে না যে তার বাবার পেনশনটা তারা পাবে নাকি পাবে না। তার মা কিন্তু জানে না যে কোথায় সে আসলে যাবে। আচ্ছা, এটা তো আপনাকে একটা সাইড দেখাইলাম, এরপর আমরা আরেকটা সাইডে চলে আসি। আমি সেনাবাহিনীকে সাধুবাদ দিই। সেনাবাহিনীতে আমার মতো মানুষেরা আছে, সংখ্যায় তারা অনেক বেশি, যে জন্য আসলে 5th আগস্টের আগে পরে একটা দীর্ঘ সময় আমরা দেখেছি যে এখানে কোনো ফায়ার ওপেন হয় নাই। তো সেনাবাহিনীতে যে অফিসাররা কর্মরত আছেন, ইনারা আমরা যদি উনাদেরকে বলতে চাই যে একটু অন্যভাবে, যে উনারা আসলে 3 ধরনের অফিসার আছেন। এক ধরনের অফিসারের হাতে কিন্তু রক্তের দাগ আছে, একজনের নাম আমরা অলরেডি জানি, জিয়াউল হাসান স্যার। এইরকম জিয়াউল হাসান স্যারের মতন কিন্তু আরো কিছু মানুষ রয়েছে। দেখেন আমাদের শিক্ষাটা এমন, আমরা কিন্তু এখনো উনার হাতে রক্তের দাগ জানার পরেও স্যার বলছি।
আচ্ছা, এক ধরনের মানুষ আছে যে যাদের হাতে হচ্ছে আমাদের দেশের মানুষের টাকাটা রয়েছে, হ্যাঁ, দেশের মানুষের যে টাকা পাওয়ার কথা ছিল, আমরা সারাটা জীবন জানতাম, আমরা প্রাউড নিয়ে চাকরি করতাম, আমাদের আসলে ওইরকম কিছু কখনো আমরা পাইতাম না। তো এই মানুষগুলা কিন্তু 1,000, 2,000, 5,000, 10,000 এরকম কোটি টাকার মালিক হয়েছে। এবং খুব অবাক বিস্ময়ে লক্ষ্য করলাম যে এরকম একজন মানুষ, যাকে আমরা জানি যে ওই সময় সে যে প্রতিষ্ঠানে ছিল, ওই প্রতিষ্ঠান কি পরিমাণ মানুষের রক্ত জড়িয়েছে এবং ওনারা জলসিঁড়ি এবং অন্যান্য প্রজেক্ট থেকে কি পরিমাণ টাকা খেয়েছে, এই মানুষটাকে যখন আমরা আসলে দেখছি যে আজকে উনি একটা ফোরামে এসে উনাকে নির্দোষ দাবি করছেন, তখন আমরা আসলে ভয় পাচ্ছি যে আমরা যারা এতদিন অপেক্ষা করলাম, এতদিন আমরা বিভিন্ন ক্ষয়ক্ষতির ভিতর দিয়ে গেলাম, তাদের তো আপনার কান্নাটা আর কেউ শুনতে পারবে না। ছাত্র জনতা যারা সমন্বয়কের কাজ করছেন, তারা যাদেরকে উপদেষ্টা পরিষদের সদস্য করেছেন, তাদের গায়ে কি কারো এরকম রক্ত বা টাকার দাগ লেগে আছে? লাগে নাই। হ্যাঁ, তো তারা কিন্তু তাদের উপদেশটা ঠিকই নিয়ে আসছেন, কিন্তু সার্বভৌমত্বের খাতিরে আপনি যখন চিন্তা করছেন, তখন আবার কিন্তু দিন শেষে আপনি বাংলাদেশটাকে যতভাবেই সাজান, সাদা পোশাক বা সাদা গাড়ির ভয়ে যদি আপনি ভীত থাকেন, তখন কিন্তু আর আপনি এই দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবেন না। তো সমন্বয়ক ভাইদের সাথে আমার কথা হয়েছে, একই সাথে ওনাদেরকে আমি আপনার ফোরামের মাধ্যমেও জানাবো, উপদেষ্টাদেরকেও জানাবো যে যারা আসলে কাজ করছেন তারা আসলে কতটুকু দুর্নীতি মুক্ত। কারণ যে মানুষটা একটা নির্দিষ্ট স্টেজে আজকে একজন মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল, ওনারা দাবি করছেন যে ওনারা নির্দোষ। তো এই সরকারের সময় যে মানুষটা মেজর জেনারেল হয়েছেন, লেফটেন্যান্ট জেনারেল হয়েছেন, তাকে আপনারা জানেন যে সরকার কিভাবে ডিএনএ টেস্ট করে কোন লেভেল পর্যন্ত এনেছে। তো এই ডিএনএ টেস্টিং এর পরেও একজন মানুষের কি নির্দোষ হয়ে এই পর্যন্ত আসা সম্ভব? তো সেনাবাহিনীকে বাবা দিব, ওয়াকার স্যারকে আমি ডেফিনেটলি বলবো যে উনি যে কাজগুলো করেছেন অসাধারণ, কিন্তু একই সাথে জাতি কিন্তু ওনার কাছে জানতে চায় যে 626 জন লোককে উনি এই সময় ক্যান্টনমেন্টে রেখেছিলেন, এই 626 জন লোকের ব্যাপারে উনি কি জাতিকে কিছুই বলবেন না? উনি কি জাতিকে জানাবেন না যে এরা কারা এবং এরা আসলে কেন ওই সময় লুকিয়েছিলেন? উনি কি জানাবেন না যে বাংলাদেশ সরকারের ভিতরে এখন বাংলাদেশ সেনাবাহিনীতে যারা কর্মরত আছেন তাদের কার অ্যাকাউন্টে কত টাকা আছে? উনি কি ওনার একটা প্ল্যানিং দিবেন না? তো এই জিনিসগুলো না হলে আসলে হবে কি যে আমরা আসলে হয়তোবা স্বাধীনতার গান গাইতে পারবো, কিন্তু স্বাধীনতার সুফলটা আবার আমাদের কাছ থেকে কতটা দূরে চলে যাবে সেটা একটা চিন্তার বিষয়। আপনারা দেখেছেন যে ফেনীতে যে কোন ভাই, আমি যদি টাইম ওভার শুট করি, আমান ভাই, আমি একটু জানতে চাচ্ছি যে আপনার উপর যে অন্যায় হয়েছে, আপনি কোন পর্যায়ে আপনি সেনাবাহিনী থেকে বের হয়ে আসলেন বা কি হলো? আপনি বললেন যে আপনি আপনার আর্মির পরিচয় ব্যবহার করার ক্ষেত্রেও আপনি বাধার সম্মুখীন হয়েছেন বা কেড়ে নেওয়া হয়েছে, সেই জায়গাটা একটু শেয়ার করেন আমাদের সাথে। জি, আমি ডেফিনেটলি শেয়ার করবো। আমি হচ্ছে টোটাল আপনার 11 বছর 12 বছরের মতো চাকরি, আসলে আমাদের সময় তো আসলে আমাদের ট্রেনিং পিরিয়ডটা ধরা হতো না, সো 12 ইয়ার প্লাস মাইনাস একটা টাইম আর্মিকে দিয়েছি, সার্ভ করেছি এই দেশে। তো এই চাকরিটা করবার সময় যেটা হয়েছে যে একটা নির্দিষ্ট সময়ে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়, আমার ডান পাটা ভেঙে যায়। হ্যাঁ, এটা অ্যাট্রিবিউটেবল টু মিলিটারি সার্ভিস বলে আমাদের চাকরিতে, সামরিক চাকরিতে আরোপনীয় 55% একটা আমরা মানে আমার যে ক্ষতিটা হয়েছে সেটার পার্সেন্টেজ, যদি কেউ মারা যায় 100%, তো আমার ক্ষতিটার পরিমাণ হচ্ছে 55%। এটা হবার পরে একটা সময় দেখা গেল যে তারা আমাকে আমার যে চাকরিদের আমাদের যে বেসিক র্যাঙ্ক গুলা থাকে, এই বেসিক র্যাঙ্ক গুলা তারা আমাকে বন্ধ করে দিল। তো আমি আসলে হিসাব মিলাইতে পারছিলাম না যে আমার সামরিক চাকরিতে আরো কোনো একটা ক্ষতি হয়েছে, তো কেন আমাকে তারা আমার বেসিক র্যাঙ্কটাই দিচ্ছে না। তো এইটার জন্য আমি প্রথমে খুব মন খারাপ করলাম। তো প্রথমে তাদেরকে জানালাম তাহলে সেক্ষেত্রে আমাকে তারা মেডিকেল বোর্ড আউট করে দেন। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে, তারা আমি যখন ভিতরের খবর জানতে পারলাম, এটা অনেকেই জানে, তো আমি শুনতে পারলাম যে ডিজিএফআই থেকে জানানো হয়েছে যে আমার যে তৎকালীন এন্টি গভর্নমেন্ট যে সেন্টিমেন্ট, এটার জন্য ডিজিএফআই থেকে আমাকে বলা হয়েছে, আমাদের প্রতিষ্ঠান বা আমাদেরকে যারা আমাদের যারা অথরিটি, তাদেরকে জানানো হয়েছে যে উনার ক্যাটাগরিও আপ করবেন না, উনাকে র্যাঙ্কও করাবেন না, উনাকে কিছুই করবেন না, উনাকে কোনো কোর্স করতে দিবেন না, কিছু করতে দিবেন না। উনি এইভাবে থাকতে থাকতে এক সময় চলে যাবে আর্মি থেকে অ্যাপেন্ডিক্স জে দিয়ে। তো আল্লাহর অশেষ রহমত, এর পরবর্তী একটা সময়ে আসলে অ্যাপেন্ডিক্স জে না হয় আমি আসলে মেডিকেল বোর্ড আউট হয়ে যাই। তো ওইটা আসলে আমার জন্য একটা গুড ফ্লেভার ছিল। কিন্তু আমরা যারা আসলে সেনাবাহিনীতে চাকরি করি, আমরা চাই হচ্ছে আমাদের সম্মানটা, হ্যাঁ, আপনার যেই মানুষটা আসলে 3 বছর চাকরি করেছে তার জন্য একটা সম্মান, যেই মানুষটা আসলে 12 বছর চাকরি করেছে তার জন্য সম্মানটা আলাদা। তো ওনারা আমাকে সেনাবাহিনী থেকে এমন অবস্থায় পাঠিয়েছে যে আমার 12 বছরের যে অর্জিত জ্ঞানটা, সাফায়াত আসলে জানে যে আমি আসলে অনেকগুলো জায়গায় ইনস্ট্রাক্টর ছিলাম। এগুলো হচ্ছে বেশ কিছু ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ছিল, তার মধ্যে একটা হচ্ছে মিলিটারি পুলিশ সেন্টার অ্যান্ড স্কুল, তার মধ্যে একটা হচ্ছে এসপিটিএস। তো এই জায়গাগুলোতে যারা ইনস্ট্রাক্টর থাকে তারা আসলে একটা অনার প্রাইডের উপরে থাকে, বুঝছেন? তো আমরা তো আসলে টাকা পয়সা পাই না, আমরা একটা অনার প্রাইডের একটা ওয়াইন বা একটা পানি খেয়ে বেঁচে থাকি আসলে। তো ওই জায়গাগুলো ওনারা আমাকে দেন নাই, এবং পরবর্তী সময় আমি যখনই যেতে চেয়েছি ওনারা আমাকে এইটা দিয়ে পার্সু করেছে। আমি 2016 সালে রিটায়ারমেন্টে এসেছি। এরপরে 2019 সাল পর্যন্ত, যতদিন আমি ইউএনএর লোকাল স্টাফ হিসেবে জয়েন না করি, এর আগ পর্যন্ত আমি যেখানে চাকরি করতে গিয়েছি ডিজিএফআই থেকে ফোন করে বলা হয়েছে যে আমাকে চাকরিতে না রাখতে।
হ্যাঁ, আমি এখন যখন বিভিন্ন জায়গায় চাকরির জন্য ধরেন যাওয়ার পরে ফার্স্ট কোশ্চেন দা রিক্রুটার আস্ক মি যে বলে যে আপনি এত কম সময়ে কেন চাকরি করেছেন, এবং ওনাকে আসলে আমি বলতে পারি না লজ্জায় যে আমাকে আসলে এইভাবে তারা প্রাতিষ্ঠানিকভাবে সরকারিভাবে তারা আমাকে বের করেছে। এবং লাস্ট খেলাটা ওনারা খেলেছে, আমি কিন্তু এরপরেও গত প্রায় 1-1.5 বছর আগে একটা প্রতিষ্ঠানে চাকরি করতাম, সঙ্গত কারণে আমি প্রতিষ্ঠানটার নাম বলছি না, তো ওই প্রতিষ্ঠান থেকেও তারা ঠিক একইভাবে আমাকে বের করেছে। তো এটা শুধু আমার জন্য না, বাংলাদেশ আর্মিতে এখন আমরা প্রায় 200 জনের মতন একটা ফোরাম আছে, এই 200 জন অফিসারের অলমোস্ট 80-90 অফিস মানে পার্সেন্ট অফিসারের ক্ষেত্রে এই একই ব্যাপারটা ঘটেছে। অনেক ধন্যবাদ। অর্থাৎ আপনারা আর্মি থেকে আপনাদেরকে চাকরি করতে দিল না, পরবর্তীতে যেন আপনারা কোথাও কাজ করতে না পারেন সে ব্যাপারেও তারা সচেষ্ট। অর্থাৎ এক ধরনের হাসিনার যে প্রতিহিংসার পরায়ণতা, তার প্রভাব আমরা ডিজিএফআই আপনাদের ব্রাদার অফিসারদের মধ্যে দেখছি। সে মিনিমাম কোনো মানে বোধ কারোর মধ্যেই আমরা দেখছি না। আপনি যদি, আমরা একটা ফোরামে 200 অফিসার আছি, আর ডেফিনেটলি আমাদের ক্ষতিগ্রস্ত পরিমাণ এর থেকে বেশি হবে। তো এই অফিসারগুলোর এক একজনের আমল নামা নেন যে যারা যে কারণে চাকরি থেকে বের হয়েছে। তো এইটা যদি আপনি কম্পেয়ার করেন, আমরা যদি মতিউর রহমানের কথা বলি, যে ছাগল মতিউর রহমান, ছাগলের পরে যে লোকটা গেল, হ্যাঁ, তো ওনাদের যে পরিমাণ 1000 কোটি টাকার হিসাব আমরা দেখেছি, কোন অফিসারের ক্ষতির পরিমাণ আমার মনে হয় না ইভেন 50 লক্ষ টাকাও হবে। মানে ওই তারা বাধ্য করেছে মানুষকে রিটায়ারমেন্টে যেতে। এনবিআর এর মতিউর রহমানের কথা বলছেন আপনি? হ্যাঁ, এনবিআর এর মতিউর রহমানের কথা বলেছিলাম। ইভেন আপনি যদি এই সমস্ত অফিসারের সাথে উনাদের সরকারের সাথে যারা এলাই করেছিল, আপনারা জানেন অনেকের কথা, তাদের চারিত্রিক যে ইয়েটা আছে, ক্যারেক্টারিস্টিক্স আছে, তাদের অর্থকরী যে ক্যারেক্টারিস্টিক্স আছে, সেইটারও যদি একটা কম্পেয়ার করেন, তাহলে আপনার মনে হবে যে এরা হচ্ছে দুধে ধোয়া পবিত্র আত্মার একজন মানুষ। যাদের আমান ভাই, আপনার সর্বশেষ র্যাঙ্ক পজিশন কি ছিল আর্মিতে? আমি আসলে ভাই 12 বছর চাকরিতে মেজর হওয়ার কথা থাকে, কিন্তু আসলে নানা রকম প্রবলেমের কারণে ওটা হইতে আমার বেশ মানে বেগ পেতে হয়েছে। কিন্তু আমি আসলে নিজেকে মানে আমি মেজরই অ্যাকচুয়ালি, আই কনসিডার মাইসেলফ দ্যাট। হ্যাঁ, বিকজ আমি 12 বছর চাকরি করে আসছি ভাই। জি, অর্থাৎ এখন আপনি মনে করছেন যে আরো 200 অফিসার আপনার মতো আছে যারা এইভাবে ভুক্তভোগী, এবং তাদেরকে সম্মানজনক ভাবে রিইনস্টেট করা উচিত, তার সম্মান। তাদেরকে তো আসলে ভাই এই গত 10-12 বছর যারা কষ্ট করেছে তাদেরকে বর্তমান র্যাঙ্ক আসলে দেওয়া উচিত। হ্যাঁ, এবং এদের ভিতরে যাদেরকে আপনি যদি এইভাবে চিন্তা করেন যে এখন যে বাহিনীটা আছে, তো এই বাহিনীর মানুষের ভিতরে কি অবস্থা ট্রাস্টের, আপনি যদি খোঁজ নেন তাহলে দেখবেন যে আর্মি অফিসাররা কি নিজেদেরকে ট্রাস্ট করতে পারছে, যাদের হাতে রক্ত আছে বা যাদের কাছে টাকা পয়সা আছে, যে অফিসাররা নিজেরা অনেক কষ্ট করে কাজ করেছে। সৈনিক যারা আছে, যারা আন্ডার কমান্ডস, তারা তো সবকিছুই জানে মিডিয়ার এই যুগে। হ্যাঁ, তারা আপনার দেখেছে ইন্টারনেটে কার কত টাকা হয়েছে, কে কি হত্যা করেছে, তো তারা কি ট্রাস্ট করতে পারছে? আপনি যদি পুলিশের কথা বলেন, হ্যাঁ, তো পুলিশের ভিতরে যারা কাজ করছেন তাদের ভিতরে কিন্তু এখনো ট্রাস্ট হয় না। আজকে আমরা পুলিশের কাছে একটা হেল্প চেয়েছিলাম যে একটা জায়গা নিয়ে, তো পুলিশ বলছে তাদের এখন আর সক্ষমতা নাই। তো পুলিশের সক্ষমতা নাই, আর্মির ভিতরে যদি ট্রাস্ট ইস্যু থাকে, আপনার এনএসআই ডিজিএফআই দায়িত্বপূর্ণ জায়গা যারা আছেন তারা কিন্তু কেউ বলেন নাই যে আচ্ছা এনএসআই ডিজিএফআই এতদিন পর্যন্ত এই কাজগুলো করেছে, আগামী দিনগুলোতে বাংলাদেশের মানুষ এবং সরকার মানে বাংলাদেশের জন্য তারা এই সেটআপে কাজ করবে, এগুলো কিছুই বলেন নাই। তো আপনার ফোরামের মাধ্যমে খুব সুন্দরভাবে বলা হবে যে মানুষগুলাকে ওনারা নিয়মের বাইরে যে কষ্ট দিয়ে এতদিনকে কষ্ট দিয়েছেন, তাদেরকে এর আগেও আমরা 71 সালে বা 75 সালে বা বিভিন্ন সময় দেখেছি অফিসারদেরকে আত্মীকরণ করা হয়। একই সাথে এই অফিসারদের যে মেধা রয়েছে, আমরা যখন বিএমএ তে ট্রেনিং করেছি, আমরা কিন্তু সাধারণ মানুষের টাকায় ট্রেনিংটা করেছি। আমরা কিন্তু একজন চাষির বাসায় আমরা যখন এক্সারসাইজ করতাম, একজন নর্মাল বড়ুয়ার বাসায়ও আমরা খাবার খেয়েছি। তো এই মানুষগুলোর ঘামের টাকায় কিন্তু আমরা এই পর্যন্ত আসছি। এটা কিন্তু কারো পার্সোনাল বাবার টাকা বা অন্য কারোর টাকা না। এই টাকাগুলোর কিন্তু আপনার জাস্টিফিকেশন হইলো না যখন আমাদেরকে রিটায়ারমেন্ট দিয়ে দিয়েছে। আমরা কিন্তু চাইলেই আমরা অনেক জায়গায় ভালো চাকরিও করছি। তো এই জাস্টিফিকেশনের জন্যই উচিত হবে দেশের মানুষের টাকা নষ্ট না করে এই অফিসারগুলোকে পুনরায় বাহিনীতে নেওয়া হোক, এবং তাদেরকে সোভারেন্টির যে জায়গাগুলো আছে, যেই জায়গাগুলো মানুষকে আসলে পাড়া দিয়ে গলায় পাড়া দিয়ে এতদিন অত্যাচার করেছে, এই জায়গাগুলোতে এই মানুষদেরকে সেট করে করে বাংলাদেশকে একটা সার্বভৌম রাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে তুলে ধরা হোক। ধন্যবাদ। ডিজিএফআই এবং এনএসআই এর যে অপকর্ম, যে দুষ্কর্ম, যে অত্যাচার, যে নিপীড়ন আমরা দেখেছি, সেটিও বন্ধ হতে হবে, অবশ্যই বন্ধ হতে হবে। এত চোখ গরম করার কিছু নাই, ইউনিফর্মের এত গরম দেখানোর কিছু নাই। ব্রাদার অফিসারদের সঙ্গে তাদের যে আচরণ আমরা বিভিন্ন সময় পেয়েছি, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। অর্থাৎ একটা বাস শ্রমিক আর একটা বাস শ্রমিককে মারলে ঐক্যবদ্ধ হয়ে যায় সব। এই ব্রাদার অফিসার যারা একসাথে ট্রেনিং করে, দেশ রক্ষার শপথ নেয়, দেশের জন্য মরে যাওয়ার প্রতিজ্ঞা করে, তাদের মধ্যে এই যে রাজনৈতিক কারণে বা নিজের লোভের কারণে, রাজনৈতিক কারণে বলবো না, জাস্ট লোভের কারণে, যে আমার র্যাঙ্কটা হাই হবে, আমার সুবিধা বাড়বে ইত্যাদি। তো আমি আবারও আসবো আপনার কাছে। আমরা যাবো মেজর সাফায়েতের কাছে। সাফায়েত, দর্শক, সাফায়েত হচ্ছেন আর্মির একজন কি বলবো, আমি যতটুকু জানি তার সম্পর্কে একজন ব্রাইট অফিসার। তিনি বের হয়ে আসতে বাধ্য হয়েছেন জেনারেল আজিজের সময়, কারণ তার স্ত্রী মার্কিন ইমিগ্রেন্ট। সাফায়েত আমাকে ব্যক্তিগতভাবে বলছিলেন যে ভাই, আমি যখন বিয়ে করছি তখন আমার সকল প্রোফাইল জমা দিয়ে অনুমতি নিয়ে আমি বিয়ে করছি। আর 10 বছর পরে আপনি যদি বলেন
যে চাকরি ছাড়ো নাইলে বউ ছাড়ো, নাইলে এটা করো নাইলে ওটা করো, এটা তো সম্ভব না। তো সাফায়েত, আপনার কাছ থেকে শুনবো যে এই যে অন্যায়গুলো এগুলো কতজনের উপরে হলো, কি পরিস্থিতি হলো, একটু যদি সংক্ষেপে বলেন আমার। ধন্যবাদ কনক ভাই। আমার মনে আছে আপনার শোতে আমি যখন প্রথম এসেছিলাম সম্ভবত এই বছর ফেব্রুয়ারি মাসে, ওই 25 ফেব্রুয়ারি উপলক্ষে আর কি একটা আপনার সাথে আমি একটা ইন্টারভিউ করেছিলাম। তো ওখানেই আমার এই ঘটনাটা মূলত আমি একবার মোটামুটি সংক্ষেপে বলেছিলাম। তো আসলে ব্যাপারটা হয়েছিল যেটা আরবিতে তো আমাদের ধরেন এখানে শুধু আর্মি দিয়ে কথা না, আমাদের বাংলাদেশে আপনি যদি খোঁজ নেন মোটামুটি শিক্ষিত প্রতিটা পরিবারেই দেখবেন কারো না কারো দেখা যায় যে ভাই বোন কেউ না কেউ তো বাইরে চলে যাচ্ছে, তাই না? বাইরে, এবং বাইরে যাওয়ার ক্ষেত্রে দেখা যায় উচ্চশিক্ষার জন্য বা অনেকেই বিভিন্ন কারণে বাইরে যাচ্ছেন। এবং বাইরে যাওয়ার ক্ষেত্রে আমাদের যে পপুলার ডেস্টিনেশন কি কি ঘুরেছিল হয়তো অল্প কয়েকটা দেশে, তো হয় ইউএসএ অথবা ইউকে অথবা অস্ট্রেলিয়া, এই সমস্ত মানে এগুলো দেশগুলো, এই দেশ বা কানাডা, এই দেশগুলোতেই তো আসলে মানুষজন যায়। তো এবং দেখা যায় যে অনেক ক্ষেত্রেই যেটা হয় যে পারিবারিক ভাবে চেইন ইমিগ্রেশন বিভিন্ন কারণে হয়তো অনেকের অনেক রকম সুযোগ চলে আসে যে ইমিগ্রেশন নেওয়ার। তো এই ক্ষেত্রে বাংলাদেশে 2010 সালে যখন জেনারেল মুবিন যখন আমাদের চিফ ছিলেন, তো তখন একটা এর আগে পর্যন্ত এরকমের কোন নিয়ম কোন নীতিমালা সম্ভবত ছিল না বা একটা বার দেওয়া ছিল। তো উনি তখন এসে একটা নীতিমালা করে দিলেন যে ঠিক আছে, কেউ যদি চাকরিতে থেকে এরকম যদি নিতে চায়, যে কেউ যদি দেশের বাইরে ইমিগ্রেশন নিতে চায় সেক্ষেত্রে তারা নিতে পারবে। এবং খুব সুন্দর একটা ফরম্যাট করে দেওয়া হলো যে ওকে এই ফরম্যাট অনুযায়ী আগে সিকিউরিটি ক্লিয়ারেন্স হবে যে এই অফিসার কোন রকম ইমিগ্রেশন নিলে এখানে কোন রকমের সিকিউরিটি থ্রেট আছে কিনা, একটা পুরো ডিটেইলস ফরম্যাট করে দেওয়া হলো যে ঠিক আছে আগে ফরম্যাট হবে, ক্লিয়ারেন্স হবে, ক্লিয়ারেন্স হওয়ার পরে তারপরে উনি আবেদন করতে পারবেন। এবং কোনো সমস্যা হচ্ছে না, এত বছর মানে আমার 2-3 চিফ পার হয়ে গেছেন। এখন আমার ক্ষেত্রে অবশ্যই এটা সম্পূর্ণ আলাদা। আমার ক্ষেত্রে তো আমি নিজে কখনো আবেদন করিও নাই, আমার এরকম ছিল না যতদিন আমি আর্মিতে ছিলাম। আমি বিয়ে যখন করেছি আমার বিয়ের আরো বহু বছর আগে থেকে আমার স্ত্রী এবং তার পরিবার তারা ওই যে ফ্যামিলি ইমিগ্রেশনে তারা চলে এসেছিলেন। এবং এরকম একটা পরিস্থিতিতে যখন বিয়ে করি, আমার বিয়ের সময় এই সংক্রান্ত ততদিনে কিন্তু জেনারেল মুবিনের ওই পলিসিটা চলে এসেছে। সুতরাং আমি একজন মানে আমার স্ত্রী তো উনি তো বাংলাদেশী নাগরিক, উনি জন্মসূত্রেই বাংলাদেশী। পরবর্তীতে উনি আরেকটা দেশের ওনার সেকেন্ড আরেকটা স্ট্যাটাস হয়েছে, কিন্তু উনি তো বাংলাদেশী নাগরিক। এবং এই পলিসিতে কোথাও কোনো নিষেধ নাই যে তুমি বাংলাদেশী নাগরিক মানে যার আরেক দেশে ইমিগ্রেশন আছে তাকে বিয়ে করতে পারবে না। এই সংক্রান্ত কোনো রকম নিষেধাজ্ঞা ছিল না। স্টিল আমি যখন বিয়ে করেছি তখন সবকিছুই তো আমাদের প্রোফাইল জমা দিতে হয়, জমা দিয়ে এবং আমি বিয়ে করলাম বিয়ের সময়। এবং আমার বিয়ের সময় যেহেতু এটা একটা ইস্যু ছিল যে হ্যাঁ আমাকে আমার স্ত্রীর পরিবারকে তাদের ভিতরেও এই ব্যাপারে একটা চিন্তা ছিল যে আমাদের মেয়ের যেহেতু এরকম একটা স্ট্যাটাস আছে কোনো সমস্যা হবে কিনা। তো যেহেতু তখনকার যে এক্সিস্টিং পলিসি, সেই এক্সিস্টিং পলিসিতে এরকম কোনো রকমের বিধিনিষেধ যেহেতু নাই, আমিও তাদেরকে সেভাবে আশ্বস্ত করেই তো আমি তাকে বিয়ে করলাম। এখন আপনি ধরেন আমার এত বছর চলে যাওয়ার পরে, বিয়ের 6-7 বছর চলে যাওয়ার পরে আপনি আবার নতুন করে পলিসি যদি চেঞ্জ করে বলেন যে না ঠিক আছে এখন তোমাকে হয়, আমার তো নাই। আমার ক্ষেত্রে যেটা হচ্ছে আমার স্ত্রী এবং আমার সন্তানেরা, ততদিনে আমার 2টা সন্তান হয়েছে এবং আমার 2 সন্তান হয়েছে। তারা কারণ আমার স্ত্রী ওই সময় তিনি বেশ লম্বা একটা সময় আমার বিয়ের পরে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে ছিলেন, উনি তখন এখানে লেখাপড়া করছিলেন, মাস্টার্স করছিলেন। ওই অবস্থাতেই আমার 2টা সন্তান আমেরিকাতেই হয়। তো স্বাভাবিকভাবে তারা যেহেতু জন্মসূত্রে তাদের এখানকার নাগরিকত্ব ছিল, আমি তাদের বাংলাদেশে তাদের জন্ম নিবন্ধন করিয়েছি, তারা 2 দেশেরই এবং তারা 3জনই তারা ডুয়াল সিটিজেন। তো কোনো সমস্যা কিন্তু ছিল না। আপনি যদি এখন হঠাৎ করে একটা নীতিমালা করে দিয়ে বলেন যে না এগুলা কিছু রাখা যাবে না, হয় তুমি তোমার পরিবারের সবার তাদের যে আরেকটা দেশের যে বৈদেশিক নাগরিকত্ব সেটা ত্যাগ করতে হবে, অথবা তুমি তোমার চাকরি ছেড়ে দিতে হবে। এখন এই ধরনের আপনি যদি আমার বিয়ের 6-7 বছর পরে আমাকে যদি বলতে হয় যে আমি যদি আমার স্ত্রীর পরিবারকে বলতে হয় যে সরি আমি কথা দিয়েছিলাম কিন্তু সে আমি কথাটা রাখতে পারছি না, তো সেটা অ্যাজ এ ম্যান ইন ইউনিফর্ম তাহলে আমার নিজের সম্মানটা বা আমার ইউনিফর্মের সম্মানটা থাকলো কোথায়? কারণ আমি তো এভাবেই সারা জীবন আমরা এটাই সেনাবাহিনীতে আমরা এটাই শিখে এসেছি যে আমাদের মুখের একজন অফিসারের বা একজন ম্যান ইন ইউনিফর্ম তার মুখের কথাটা হচ্ছে গিয়ে তার মান সম্মানের সাথে জড়িত। আমি একটা মুখ দিয়ে একটা কথা বলে ফেলেছি, আমার কথার সম্মান রাখার জন্য আমি আমার প্রাণকে সম্মান করবো। হয়তো এই শিক্ষাই আমরা সেনাবাহিনী থেকে পেয়েছি। তো অ্যাজ আ ম্যান ইন ইউনিফর্ম আই এম এক্সপেক্টেড টু বি আ ম্যান অফ মাই ওয়ার্ডস। এখন আমাকে যদি বলা হয় যে আসলে আমি আমার কথা রাখতে পারছি না, তো তখন আমার কাছে মনে হচ্ছে যে ওকে এমন স্টিল আমরা যদি তখন হয়তো দেখেন আমি এই জিনিসটা আমি আগেও একবার মনে হয় কোথাও বলেছিলাম বা লিখেছিলাম যে জেনারেল আজিজ যখন এই পলিসিটা করলেন তখন ইনিশিয়ালি ওনার পলিসিটা এরকম ছিল যে ঠিক আছে যারা
আছে তারা ত্যাগ করে দিবে এবং অথবা তাদেরকে চাকরি ছাড়তে হবে। এবং উনি একটা পলিসিতে তখন এরকম একটা ক্লজ ছিল যে এখন যদি এমন কোনো অফিসার এমন কোনো নাগরিককে, বাংলাদেশি নাগরিককে বিয়ে করতে চান যার অন্য দেশে কোন রকমের ইমিগ্রেশন বা ডুয়াল সিটিজেনশিপ স্ট্যাটাস আছে, উনি সেনাবাহিনী প্রধানের অনুমতি সাপেক্ষে বিয়ে করতে পারেন। এবং সেটা শর্ত দেওয়া হলো। এক নম্বর শর্ত হচ্ছে গিয়ে সেই অফিসারের, উনি যাকে বিয়ে করবেন তার তার স্বামী বা স্ত্রী কি অফিসারের সাথে দেশে থাকতে হবে। ভেরি গুড। এন্ড নাম্বার 2, অফিসার যতদিন চাকরিতে থাকবেন সেই অফিসারের কোন রকমের ইমিগ্রেশনের জন্য তার স্বামী বা স্ত্রী অ্যাপ্লাই করবেন না। ওকে ফাইন, কোনো সমস্যা নেই। এবং আমি যেহেতু এই দুইটা ক্লজই আমি তখন পূরণ করছি, কারণ আমার স্ত্রী উনি বিয়ে করে আমার সাথে উনি দেশেই থাকতেন, ওই সময় উনি দেশেই ছিলেন। উনি মানে ওনার আমেরিকাতে তার যখন লেখাপড়া শেষ হয়ে গেল উনি দেশে ফেরত চলে আসলেন, উনি দেশেই আমার সাথে ছিলেন এবং আমার জন্য আমি কখনো আমার ইমিগ্রেশন অ্যাপ্লাই করি নাই। তো যেহেতু এই ধরনের আমার বিয়ে তো আরো 6 বছর আগে হয়েছে, তখন তো এই পলিসি ছিল না। তো ন্যাচারালি আমি তখন যে ইউনিটে ছিলাম, আমার ইউনিটের আমার যারা অধিনায়করা যারা ছিলেন ওনারা বললেন যে ফাইন, তুমি তো এই পলিসির সমস্ত শর্তই তো তুমি পূরণ করছো, তাহলে আমরা যেহেতু তোমার বিয়ের সময় এই পলিসি ছিল না, আমরা একটা আবেদন করে দিই যে তোমাকে একটা ঘটনা উত্তর মঞ্জুরি দেওয়া হোক, যেটাকে আমরা পোস্ট ফ্যাক্টর অ্যাপ্রুভাল বলি। যেহেতু এই পলিসিটা তখন ছিল না এবং তুমি তো এই পলিসির শর্তগুলো পালন করছো, আমরা সুন্দর এরকম একটা আবেদন পাঠিয়ে দিই, আমরা তো নিশ্চিন্ত যে ওকে কোনো সমস্যা নেই, হয়ে যাবে। কারণ আমরা তখন পর্যন্ত আমরা জানি না যে আজিজের উনি যে ওনার যে কি মানে কত ওনার যে এত দূর পর্যন্ত উনি প্ল্যানিং করে রেখেছেন, তখন পর্যন্ত আমরা জানি না। আমরা ভেবেই রেখেছি যে ঠিক আছে উনি চিফ একটা পলিসি করেছেন, নিশ্চয়ই কোনো ভালো উদ্দেশ্য নেই করেছেন। তারপরে মোটামুটি মাস 2-1 চলে যাওয়ার পরে আমরা কি দেখলাম, উনি সেই পলিসিটাকে আবার চেঞ্জ করে দিলেন। অর্থাৎ আমরা যে বিভিন্ন জন এরকম বিভিন্ন রকম এই পলিসির আওতাতেই এই পলিসির বিভিন্ন ক্লজ দেখিয়ে আমরা যখন বিভিন্ন রকমের আবেদন করলাম, সেই সমস্ত আবেদনগুলো যখন জমা হলো, উনি সেই সমস্ত আবেদনের সবগুলো পয়েন্ট একত্র করে উনি ওই পলিসিটাকে আবার রিভাইজ করলেন এবং করে আমরা যে সমস্ত ক্লজ দেখে আবেদন করেছিলাম ওই ক্লজগুলোকে বাতিল করে উনি একটা নতুন পলিসি করলেন 3 মাসের মধ্যে, সরি 5 মাসের মধ্যেই। মানে 2018 সালের সেপ্টেম্বরে একটা পলিসি আসলো, ওটাকে চেঞ্জ করে উনি 2019 ফেব্রুয়ারিতে আরেকটা পলিসি করলেন। এবং এই পলিসিতে আমরা যেই সমস্ত ক্লজ দেখি, আগের পলিসির যে সমস্ত ক্লজ দেখে আবেদন করেছিলাম সেই সমস্ত ক্লজ করে বাতিল করে দিলেন। উনি বলে দিলেন না এখন থেকে কোন অফিসার এরকম কাউকে বিয়ে করতে পারবেন না যার আরেক দেশের কোন স্ট্যাটাস আছে। তো তখনই আসলে বোঝা যায় যে ওনার এটার উদ্দেশ্যই ছিল যে যেভাবেই হোক আমাদেরকে সেনাবাহিনী থেকে বের করা। এবং শুধু তাই না, উনি এমনও নিয়ম করে দিলেন, এই যে সেকেন্ড যে পলিসিটা 2019 ফেব্রুয়ারিতে 20 ফেব্রুয়ারির সাইন করার চিঠি ছিল, আমার এখনো তারিখটা মনে আছে। উনি এমন নিয়ম করে দিলেন যে কোনো অফিসার যদি এই পলিসি মেনে তার পরিবারের যে ডুয়াল কারো স্ত্রী সন্তান কারো ডুয়াল সিটিজেনশিপ বা ইমিগ্রেশন যদি সারেন্ডার করেও দেয়, তবুও এই সমস্ত অফিসারকে সেনাবাহিনীর কোনো গুরুত্বপূর্ণ বা স্পর্শকাতর দায়িত্বে নিয়োজিত করা হবে না। এই ধরনের, অর্থাৎ আমি যদি থেকেও যাই এই সমস্ত পলিসি মেনে যদি থেকেও যাই, আমাকে থাকতে হবে মাথা নিচু করে লাইক এ সেকেন্ড ক্লাস সিটিজেন। তো এই ধরনের যখনই এই ধরনের আপনি মানে চিঠির ভাষা পড়লেই তখনই আসলে বোঝা হয়ে যায় যে ওনার এই পলিসির মোটিভটা আসলে কি ছিল। তো স্বাভাবিকভাবেই আমার কাছে আমার আত্মসম্মানটা সবচেয়ে বেশি দামি, আমার ইউনিফর্মের সম্মান, আমার আত্মসম্মান আমার জীবনের চেয়ে বেশি আমার কাছে দামি। তো আমার কাছে মনে হয়েছে যে ঠিক আছে, এরকমের অসম্মানজনক বা এই ধরনের মানে অপমানজনক শর্ত মেনে সেনাবাহিনীতে থাকার তুলনায় আমি বরং সসম্মানে আমি মাথা উঁচু করে আমি সেনাবাহিনী থেকে বের হয়ে আসি। এবং আমি আলটিমেটলি আমি সেটাই করেছি। মিরাজ সাফায়েত, সংখ্যা কত হবে এই সংখ্যাটা যেটা, এবং ওনারাও আসলে আমি বলবো যে সেই সময় যারা দায়িত্বে ছিলেন খুব চালাকির সাথে এই কাজটা করেছেন, যে ফেজ বাই ফেজ যেন একটা সার্টেন কোনো অ্যামাউন্ট আমরা এটা কখনো সার্টেন করা না যায়, ফেজ বাই ফেজ। এটা আমি একাধিক সূত্র থেকে, আমি যেটা কোনো সূত্র থেকে পেয়েছি, এটা এই সংখ্যাটা 150 থেকে 200 ভিতরে, কোনো সূত্র থেকে আমি যেটা জানতে পারি সেটা 200-র উপরে। এবং আরেকটা যেটা আরেকটা যেটা আমরা জানতাম যে এই পলিসিটা মূলত জেনারেল আজিজ করেছিলেন খুব সিনিয়র 2-3 জন অফিসারকে টার্গেট করে ওনাদেরকে সেনাবাহিনী থেকে বের করার জন্য। কিন্তু ওনারা এতটাই কোয়ালিফাইড এবং এতটাই কি বলবো হাই প্রোফাইলের অফিসার ছিলেন যে ওনাদেরকে অন্য কোনো কজ দেখিয়ে বের করা যাচ্ছিল না। তো তখন তারা চিন্তা করে দেখলেন যে ওনাদের ভিতরে কি করা যায় যেটা কিনা একটা লিঙ্ক, কমন লিঙ্ক, যেটা ওনাদের সবার মধ্যে কমন। তো তখন দেখা গেল যে ওনাদের সবার ফ্যামিলিতে এরকম হয়তো ইমিগ্রেশনের কোনো কেস আছে। তো তখন সম্ভবত জেনারেল আজিজ উনি ঠিক করলেন যে ওকে, তাহলে আমরা এরকম একটা পলিসি করি যে পলিসির কারণেই তারা বাধ্য হবে স্বেচ্ছায় অবসর নিতে, যেহেতু তাদেরকে জোর করে অবসর দেওয়া সম্ভব হচ্ছে না, তাহলে তাদেরকে এমন একটা পলিসি করে দিই যে তারা বাধ্য হোক স্বেচ্ছা অবসর নিতে। এবং এর ফলে দেখেন আই এম আ নোবডি, আমি মেজর সাফায়েত, আমার সেনাবাহিনীতে আমার চাকরি মাত্র 12.5 বছর, আমার মধ্যে তেমন বড় ধরনের কোনো অ্যাচিভমেন্ট নাই। আমি যেই সময়টাতে আমার যে ক্যারিয়ার সেটা রাইজ করছিল, কারণ আমি তখন স্টাফ কলেজ করছিলাম। আমরা এখানে মেজর দেলোয়ার স্যার আছেন, আমার শোয়েব স্যার আছেন, ওনারা জানেন, ওনারা আরো ভালো বলতে পারবেন যে স্টাফ কলেজটা আমাদের প্রত্যেকটা মিলিটারি অফিসারের ক্যারিয়ারে কত বড় একটা ল্যান্ডমার্ক। আমি তখন স্টাফ কলেজ করছিলাম, ইন দ্য মিডল অফ স্টাফ কলেজ আমাকে ছেড়ে আসতে হয়েছে। মানে আমার ক্যারিয়ারটা তখন একদম, আমি বলবো যে একদম পিকে। মানে আমি যখন যেই সময়টাতে আমি সবচেয়ে বেশি দিতে পারতাম সেনাবাহিনীকে, বা আমার
দেশকে অ্যাজ এ হোল সবচেয়ে বেশি আমি দিতে পারতাম, সেই সময় আমাকে বাধ্য করা হলো যে আমাকে ছেড়ে চলে আসতে। হ্যাঁ, তো তো জি সরি জেনারেল আজিজ ভাই আপনাদের বের করে দিয়ে। ওই যে এখন দ্যাটস দ্য থিং, দেখেন আমি যেটা বলছিলাম যে আমি তখন মানে আমার তো তেমন কোনো অর্জন নাই, কিন্তু আমি যখন চিন্তা করি যে এই পলিসির কারণে এই আর্মি হ্যাজ লস্ট অফিসার্স লাইক মেজর জেনারেল নাইমা শাহ চৌধুরী, ব্রিগেডিয়ার জেনারেল ইহতেশাম সামাদ চৌধুরী, ব্রিগেডিয়ার জেনারেল রিয়াদ মাহমুদ, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল, মানে এই সমস্ত নামগুলো মানে এনারা আমাদের কাছে লেজেন্ড ছিলেন সারা জীবন। আমরা আমরা মানে তাদের ক্যারিয়ার তাদের অ্যাচিভমেন্টের দিকে আমরা আমরা আগে তাকিয়ে থাকতাম যে ও মাই গড, একটা অফিসার এত কোয়ালিফাইড কিভাবে হয়, এত ভালো মানে এত এত ওয়েল ডেকোরেটেড অফিসার, মানে তাদেরকে সেনাবাহিনী জাস্ট ছেড়ে দিল এক জেনারেল আজিজ আহমেদের তার ইয়ের কারণে। এমন এখন যে অবশ্যই জেনারেল আজিজ আহমেদের পেছনের খুঁটিকে এটা এটা আমরা সবাই জানি। আলটিমেটলি লসটা তো, এবং এই যে মানুষগুলা তো ধরেন ওনারা ব্যক্তিগত জীবনে ওনারা এতটাই কোয়ালিফাইড, আপনি ওনাদেরকে আর্মি থেকে বের করলে ওনারা তো ঠিকই তাদের জীবনে হয়তো ভালো মতোই ওনারা রিএস্টাবলিশ করে ফেলতে পারবেন, কিন্তু লসটা তো আলটিমেটলি আর্মির হলো এন্ড অ্যাজ আ হোল বাংলাদেশের হলো। জি শাফাত, আমি করে দিই একটা মিনিট। জি সেটা হচ্ছে আপনি একটু মানে জিনিসটা দেখেন যে ওনারা যখন বিডিআর বিদ্রোহটা ঘটাইলো, আমরা খোলার চোখে কি দেখি যে বিডিআর বিদ্রোহে 57 জন অফিসার মারা গিয়েছেন, টোটাল 75 জন মারা গিয়েছেন। কিন্তু আপনি একটু চিন্তা করে দেখেন যে বিডিআর বিদ্রোহে যে সৈনিক ভাইয়েরা আমাদের বাংলাদেশ কিন্তু স্বাধীনতার পরবর্তীতে যে মানে ট্রেডিশনাল ওয়ার গুলো হয়েছে তার মধ্যে কিন্তু বিডিআর একমাত্র বাহিনী যারা একটা ট্রেডিশনাল ওয়ারে জিতেছে। তখন আমাদের জেনারেল স্যার ছিলেন আলম ফজলুর রহমান স্যার। আচ্ছা, তো যখন বিডিআর বিদ্রোহ হলো আপনি কি করলেন যে ওই যে মানুষগুলা আপনার বিডিআর এর কাঁটাতার ওইখানে যুদ্ধ করতো, গুলি ছুটতো সাহসের সাথে সাথে, আসল যারা কিন্তু বিদ্রোহ করেছিল তাদেরকে আপনি বাইপাস করে এই মানুষগুলাকে জেলে ঢুকাই দিলেন। আচ্ছা, খুব ভালো, আপনি জেলে ঢুকাইছেন। এখন তাদের একটা এমবিএমএল আছে, মানে যে ম্যানুয়াল অনুযায়ী যে ল অনুযায়ী তারা চলে, ওই ল অনুযায়ী আপনি দেখবেন যে তাদের বিদ্রোহের শাস্তি হচ্ছে 5 বছর বা 8 বছর। কিন্তু আপনি যদি দেখেন যে 2009-এ হত্যা মামলা আর বিস্ফোরক মামলা দুইটা মামলা হয়েছিল, তো এই মামলা দুইটা থেকে কেউ কিন্তু প্রায় 15 বছরের মতো হয়ে গিয়েছে, নোবডি কুড কাম আউট। তাহলে যেই সৈনিকগুলা বাংলাদেশের জন্য ইন্টিগ্রাল পার্ট ছিল, যারা একটা যুদ্ধ জিতে আসছে, সেই সৈনিকগুলোর আপনি বিনা বিচারে কিন্তু 15 বছর রাখছেন। সো আপনি কিন্তু বিডিআর এর সৈনিকদেরকে সাবলিমিনাল একটা মেসেজ দিয়ে দিয়েছেন যে এরপরে তোমরা যদি গুলি করো তোমাদের এই অবস্থা হবে। সেম ঘটনাটা ঘটছে সাফায়াতের ক্ষেত্রে, আমার ক্ষেত্রে, অন্য মানুষগুলোর ক্ষেত্রে। তারা বলছে কি যে তোমরা যদি এরকম করো তাহলে ইউ উইল অলসো গো ব্যাক উইথ সাম আননোন ফেনোমেনন। সরি, আমি মাঝখানে একটু বলে ফেলেছি। না, ইটস ওকে। তো দিলেজ খান অর্থাৎ মেজর দেলোয়ার, আপনি নামটা সংক্ষেপে ব্যবহার করেন সবসময়। তো দেলোয়ার ভাই, এই যে আপনার সঙ্গে আগেও কথা হচ্ছিল যে এই যে আমান ভাই যেটি বলছিলেন যে এমবিএমএল যেটি দিয়ে আপনারা নিয়ন্ত্রিত হন, পরিচালিত হন, সেই বিষয়টি আপনি এই যে রিইনস্টেট করার বিষয়টা নিয়ে আপনি অনেকদিন ধরে কাজ করছেন ভেতরে ভেতরে, আমি যতটুকু জানি। তো আপনি একটু আপনার বিষয়টা একটু বলেন যে এদেরকে কিভাবে রিইনস্টেট করা সম্ভব, বা আপনাদের আর কোনো সংস্কারের দাবি আছে কিনা। অর্থাৎ আমরা অ্যাকচুয়ালি এই দ্বিতীয় স্বাধীনতা বলি বা এই বিপ্লব বলি, এই পরবর্তী সময়ে আমরা আসলে আমাদের সেনাবাহিনীকে একটু শক্তিশালী ভিতের উপরে নিয়ে যেতে চাই, যেটিকে শেখ হাসিনা এবং গং গত 18 বছরে একেবারে মানে ধ্বংসের চূড়ান্ত দ্বার প্রান্তে নিয়ে এসেছে, যেটা মইনুল আহমেদের হাত ধরে শুরু হয় 111-এর মাধ্যমে। আপনার কাছ থেকে একটু শুনি। ধন্যবাদ কনক ভাই। আমি আমার সহ আলোচক যে দুজন আছে, one of the brightest officers I have seen in the army, amar junior der bhetore. So 2 of the brightest officers right now sitting with us, and the vibe they have created here, you are also enjoying that vibe. So আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে সুযোগ দেওয়ার জন্য, এবং আপনার মাধ্যমে আপনার সৌর যে দর্শক আছে তাদেরকে সালাম জানাচ্ছি। কনক ভাই, যেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং একই সঙ্গে আমাদের জন্য অত্যন্ত ইতিবাচক এবং সৌভাগ্যের একটা বিষয়, সেটা হচ্ছে বাংলাদেশের প্রচলিত আইন ব্যবহার করে, এটাকে ম্যানিপুলেট করে যে একজন নির্দোষ মানুষকে অপদস্থ করা যায়, তাকে সাজা দেওয়া যায়, তার প্রকৃষ্ট প্রমাণ এবং সাক্ষী এই মুহূর্তে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। লেবার কোর্টের এই চক্কর যেহেতু উনি দেখছেন অলরেডি, সো ওনার কাছে আর নতুন করে আমাদের এই ভোগান্তির কথা খুব বেশি ব্যাখ্যা করার প্রয়োজন হবে বলে আমার মনে হয় না। কারণ আপডেটেড ল, আপডেটেড কোর্টস, লার্নেড লয়ার্স অ্যান্ড রেসপেক্টেড জাজেস, তাদের সবার উপস্থিতিতে যদি ডক্টর ইউনূসের মতো একটা নোবেল লরিয়েট এবং গ্লোবাল পার্সোনাকে এইভাবে হেনস্থা করা যায়, তাহলে আমরা যারা সামরিক বাহিনীতে একটি অতি প্রাচীন ব্রিটিশ আমলের একটি সামরিক আইন, যেটা আর্মি অ্যাক্ট, এমবিএমএল, আমার ব্রাদার অফিসার যে দুজন এখানে আছেন,
তারা এটার ব্যাপারে খুবই অ্যাওয়্যার আছেন। এই সেই আর্মি অ্যাক্ট যার উপর বেস করে আমরা আমাদের সেনাবাহিনীর ভেতরের যে বিভিন্ন ধরনের ভুল অপরাধ হয় এগুলো আমরা বিচার করে থাকি। লক্ষণীয় বিষয় হচ্ছে এই আইনটি ব্রিটিশ আমলে প্রস্তুতকৃত, এরপরে ইন্ডিয়ান আর্মি ইউজ করেছে, ইন্ডিয়ান আর্মি থেকে উত্তরাধিকার সূত্রে পাকিস্তান হয়ে বাংলাদেশ আর্মিতে এখন ব্যবহৃত হচ্ছে। বইটার নাম MBNL, আর অ্যাক্ট গুলো হচ্ছে আর্মি অ্যাক্ট, যার শেষের অংশে কিছু পেনাল কোড আছে অলরেডি। এবং এই বইটা খুব বেশি সংশোধনের ভেতর দিয়ে যায়নি, আপডেটেড খুব একটা হয়নি। আরেকটি অত্যন্ত টেকনিক্যাল বিষয় যেটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে এই আইনটা সেনাবাহিনীতে প্রয়োগ করা হয় অফিসারদের মাধ্যমে। বেশিরভাগ ডিসপোজাল সামারি ডিসপোজাল, মানে একটা অপরাধ হলো, আমি একজন মেজর হিসেবে এই অপরাধটা চিহ্নিত করলাম, সাক্ষ্য প্রমাণ সহ আমি আমার বইটা খুলে দেখলাম এটা কোন ধারায় পড়ছে, সেই ধারা অনুযায়ী আমি চার্জশিট প্রস্তুত করলাম, আমি আমার অধিনায়কের কাছে পাঠালাম যিনি পদবিতে একজন লেফটেন্যান্ট কর্নেল। এরপর অ্যাজ পার গ্র্যাভিটি অফ দ্য অফেন্স এবং যে অপরাধ করেছে তার র্যাঙ্ক, তার বিবেচনায় বিচারকের র্যাঙ্ক লেফটেন্যান্ট কর্নেল হতে পারে, ব্রিগেডিয়ার হতে পারে, জেনারেল হতে পারে। সেই অনুযায়ী একটা সিদ্ধান্ত দেয়া হলো যে মেজর এক্স or Captain Y is dismissed. Now, very interesting is that Major Y or Captain X, after getting dismissed, he has got no one to say that I want a review. Shafayat, am I correct? It is unimaginable that শাফায়াত তুমি কোন আসিফ নজরুল স্যারের ক্লাসে তুমি ক্লাস করেছো কখনো কিভাবে আইন প্রয়োগ করতে হয়? তুমি কি ওখানে কোনো বিচারকের আন্ডারে কাজ করেছো যে কিভাবে রায় দিতে হয়? স্যার আমার একটু LLB পার্ট 1টা কমপ্লিট করা আছে স্যার। সো আর্মিতে থাকা অবস্থায় কি আমাদের কি প্রশিক্ষণ দেওয়া হয় কখনো? কখনো কিভাবে ইন্টেনশনালি ওনারা ওইটা থেকে বাইরে রাখেন সো দ্যাট ইউ ক্যান নেভার অ্যাচিভ ইওর রাইটস। আমরা যারা অ্যাডভান্স ক্যাপ্টেন টু মেজর প্রমোশন এক্সামে আমাদেরকে মিলিটারি ল একটা পরীক্ষা আছে, যেটা ওই পরীক্ষায় পাস না করে মেজর হতে পারবো না। এবং আমার যতদূর মনে পড়ে স্যার, ওই আমাদের যে ক্যাপ্টেন টু মেজর প্রমোশন এক্সামের যে টোটাল 5টা পেপার, ওর ভিতরে ওইটাই হচ্ছে সবচেয়ে কঠিন, ওইটা পাস করতেই সবচেয়ে কষ্ট হয়। এবং আমরা ওই হেড ক্লার্কের যে ড্রয়ার আছে, ড্রয়ার থেকে ওই MBML বইটা বের করে ভালো ঝেড়ে নিয়ে পরীক্ষা, যেহেতু এটা ওপেন বুক এক্সাম, ওটা নিয়ে যেতাম। বাট মোস্ট ইন্টারেস্টিংলি শাফায়াত, তুমি তো ইনস্ট্রাক্টর ছিলা, তুমি এসআইটি ইনস্ট্রাক্টর ছিলা, তুমি আমাকে বলো তো কিভাবে কোর্ট অফ ইনকোয়ারি কন্ডাক্ট করাইতে হয়, কোন কোর্সে সেটাও তুমি? কোনো কোর্সে না স্যার। ফ্যান্টাস্টিক। আমার এক্সপেরিয়েন্সটা বলি স্যার, আমি যখন রেজিমেন্টেশন হচ্ছিল, কনক ভাইয়ের মানে যারা দর্শকরা যারা অনুষ্ঠানে দেখছেন, রেজিমেন্টেশনটা হচ্ছে একজন অফিসার যখন কমিশন পায় প্রথম 2 মাস তাকে সৈনিকদের সাথে থাকতে হয়, সৈনিকদের ব্যারাকে থাকতে হয়, এবং সৈনিকরা যা যা কাজ করে ওই কাজগুলো একজন অফিসার করে, সৈনিকদের সাথেই থাকবে, সৈনিকদের ব্যারাকে খাবে, সৈনিকদের মেসে ঘুমাবে, সবকিছু একদম সৈনিকের সমস্ত কাজ সে করবে। এবং 2 মাস পরে তাকে একটা ফর্মাল একটা ডিনারের মাধ্যমে তাকে অফিসার মেসে বরণ করে নেওয়া হয়। এই প্রসেসটাকেই বলে রেজিমেন্টেশন। তো রেজিমেন্টেশনের সময় আমার যিনি আমাকে রেজিমেন্টেশন যার তত্ত্বাবধানে আমি করছিলাম, অ্যাডজুটেন্ট, উনি আমাকে বললেন যে যাও তুমি হেডক্লার্কের অফিস থেকে কোর্ট অফ ইনকোয়ারির যে ফাইলটা আছে ওই ফাইলটা নিয়ে আসো। আমি নিয়ে আসলাম, আমাকে 2-3টা ফাইল আমার হেডক্লার্ক ধরিয়ে দিলেন। আমি আসার পরে উনি বললেন যে ওকে, তুমি একটু সবগুলো পড়তে থাকো, পড়ে তুমি তোমার আজকে সারাদিনের এটাই টাস্ক, তুমি রাতের বেলা আমাকে ব্রিফ করবা যে তুমি এটা পড়ে কি বুঝলাম। সো দিস ওয়াজ মাই ট্রেনিং অন কোর্ট অফ ইনকোয়ারি। বিগত সরকারের 15 বছরে যতগুলা কোর্ট অফ ইনকোয়ারি হয়েছে, যেগুলাতে মানুষ গিলটি প্রুভেন হয়েছে, এইগুলা ছাড়া যেগুলাতে নট গিলটি হয়েছে, তার মানে ইউজুয়ালি কোর্ট অফ ইনকোয়ারিতে 3 বা 5 জন থাকে, ইউজুয়ালি 3 জন থাকে, যেহেতু অফিসার অভাব থাকে। এই 3 জন অফিসার যাদেরকে নট গিলটি করেছেন, দেখবেন এই 3 জনের মধ্যে ম্যাক্সিমাম লোকেরই চাকরি নাই। এই ডাটাটা যদি কখনো নিতে পারেন, ইট উইল বি এ ফ্যাক্ট প্রুভেন ডাটা স্যার, বুঝছেন? হ্যাঁ, তো আমি এই টেকনিক্যাল পার্টটা বলবো বলেই লাস্টে নিছি। তো ফার্স্ট যেটা কনক ভাই এটা এস্টাবলিশড যে আমাদের যে আইনটা আছে এই আইনটা আপডেটের প্রয়োজন, আমাদের যে আইনজ্ঞ আছে সামরিক আইনজ্ঞ তাদের প্রশিক্ষণের প্রয়োজন, এবং আমাদের যারা উইদিন দ্য মিলিটারি একটা ভার্ডিক্ট হওয়ার পরে এইটা নিয়ে উইদিন দ্য মিলিটারি একটা অথরিটির কাছে যাওয়ার একটা সুযোগ প্রয়োজন। তো বাংলাদেশের এই প্রেক্ষাপটে যেখানে আমাদের মানে এক্সিস্টিং মানে আমি বাইরের আইনের কথা বলছি, যে বাইরের আইনকে ম্যানিপুলেট করে নির্দোষ লোককে সাজা দেওয়ার, গুম করার এবং আরো বিভিন্ন ধরনের অপরাধী প্রমাণ করার প্রমাণ যেহেতু আছে, তাহলে আমি যে লিমিটেশন গুলোর কথা বললাম ওই লিমিটেশন গুলোকে কনসিডার করে আমরা সহজেই অনুমান করতে পারি যে মিলিটারি লর যে অ্যাপ্লিকেশন হয়েছে এখানে ভুল হওয়ার সুযোগ আছে। আমি লজিক্যালি বলছি, আমি শাফায়াত অথবা শোয়েব, আমি কাউকে স্পেসিফিক বলছি না, বাট আমি লজিক্যাল একটা
আর্গুমেন্টে যাওয়ার চেষ্টা করছি যে যদি ওইখানে এত লয়ার থাকার পরে, এত বিজ্ঞ জাজ থাকার পরেও ভুল হয়, ম্যানিপুলেশন হয়, তাহলে এখানেও ভুল এবং ম্যানিপুলেশন হওয়ার চান্স আছে। কারণ ওই 15টি বছর আর্মি একইভাবে রাজনৈতিক ভাবে বিভিন্ন ভাবে পলিটিসাইজেশনের সম্মুখীন হয়েছে। এটা গেল একটা পার্ট। নেক্সট পার্ট যেটা, সেটা হচ্ছে আর্টিকেল 45। আর্টিকেল 45 আমার মাঝে মাঝে মনে হয় যে আমাদের বিডিআর যারা মারা গেছেন, আল্লাহ ওদেরকে একটা নাজাত দিচ্ছেন যে ওদের বিচারটা মিলিটারি লতে হয়নি। তাহলে আর্টিকেল 45 এর চক্করে এখানে যদি গাজুম গুজুম একটা বিচার হয়ে যেত, এটা মাইনে নিতে বাধ্য হইতো। এখন যেটা হয়েছে যে 15 বছর আগে যেটা চাপায় দেওয়ার চেষ্টা করা হয়েছিল, 15 বছর পরে এখন আবার ভয়েস রেইজ হচ্ছে। ইভেন টুমোরো রিপোর্টার্স ইউনিটির ওখানে একটা বিডিআর কার্নেজের উপরে যে একটা আলোচনা আছে, ওটাতে আই এম ইনভাইটেড। তো তার মানে কি? তার মানে এই কেসটা আবার রিওপেন হওয়ার একটা চান্স ক্রিয়েট হয়েছে এবং আশা করা যাচ্ছে যে এখন হয়তো সুবিচার পাওয়া যাবে। কারণ 15 বছর আগের যে স্মৃতি আছে এবং এভিডেন্স গুলো আছে, এগুলো সম্ভবত এখন সব মুছে যায়নি। এবং এখনকার দিনের যে ডিজিটাল ফরেন্সিক এবং অন্যান্য যে অ্যাডভান্টেজ গুলো আছে, এই অ্যাডভান্টেজ গুলো পাওয়ার ফলে সুযোগ আছে যে এইখানে আমরা সুবিচার অথবা সুবিচারের কাছাকাছি পৌঁছাতে পারবো। বাট অন্যান্য অফিসারদের জন্য সমস্যা যেটা, সেটা হচ্ছে যে তারা যখন ডিসমিসড হয়ে যান, তারপর বাংলাদেশের কোনো কোর্টে উনি এটার প্রতিকার চাইতে পারেন না। এখন সোলজারদের হিউম্যান রাইটস নাই, এই ব্যাপারটা ওইরকম না। আমাদের পাশের দেশ ভারতে কিন্তু 2016 সালে এটা কারেক্টেড হয়ে গেছে। তারা কিন্তু চাইলে তাদের ন্যাশনাল যে কোর্ট আছে, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সেখানে তারা রিভিউ এর জন্য অথবা তার প্রতি কোনো অবিচার হলে সেটার প্রতিকার চাইতেই পারেন। ঠিক এই জায়গাটায় আমরা আশাবাদী কেন? এই মুহূর্তে আইন উপদেষ্টা যিনি আছেন, আসিফ নজরুল সাহেব, আমরা অফিসাররা কেন জানি মানে একটু আশা বোধ করছি, একটু আশান্বিত বোধ করি যে অন্তত এই লোকটা জিজ্ঞেস করবেন ওনার স্টাইলে যে এমন কি হয় যে একটা সুপ্রশিক্ষিত দেশের একটা অ্যাসেট, যার পিছনে এই পরিমাণ ইনভেস্ট করা হয়েছে, তাকে পলিটিক্যালি ভিক্টিমাইজ করে থ্রো আউট করে দেওয়া হইলো, আর সে বাইরে এসে বিচার চাইতে পারবে না। সো এই জায়গাটাতে আমার মনে হয় দেয়ার ইজ এ চান্স, মানে একটা বিশেষ সুবিধা হয়তো দেয়াই যেতে পারে, কনসিডারিং আওয়ার স্ট্যাটাস, আওয়ার কন্ট্রিবিউশন টু দ্য নেশন। সো আমি এই যে যারা এফেক্টেড অফিসার আছেন, তাদের ক্ষেত্রে আমি এই একটা অ্যাডভান্টেজ যদি দেয়া যায় তাদেরকে, যে বিশেষ একটা ট্রাইব্যুনাল করে অথবা বিশেষ একটা ব্যবস্থা করে আর্টিকেল 45 কে ওই সকল কেসেস এর ক্ষেত্রে যদি একটু সুনজরে দেওয়া যায়। নেক্সট যে পয়েন্টটা নিয়ে কথা বলবো কোনো ভাই, সেটা হচ্ছে বিচারকরা প্রায় বিব্রত হন, আমরা শুনে থাকি। এখন সাফায়াতের কেস যে অফিসার ডিল করেছে এবং সে যখন ভার্ডিক্ট দিয়েছে, সে হয়তো তখন ব্রিগেডিয়ার ছিল, যে ওকে সাফায়াত ইজ এক্সপান্ডেবল, লেটস লিভ ইন। বাট আজকে যদি সাফায়াত রিক্লেইম করে, আমি সাফায়াত তোমার নামে বলছি, এটা উদাহরণস্বরূপ, ইটস নট ইউ উইল নট ডু দ্যাট, বাট আমি এক্সাম্পল পুট করছি। এন্ড সাফায়াত যদি এখন রিক্লেইম করে যে একটা মানে অবসলিউট একটা রুল দিয়ে আমাকে যে ভিক্টিমাইজ করা হইলো এবং আমাকে আমার অফিসারদের তো আসলে সম্মানটাই সবচেয়ে বড়, সো যেহেতু ডিফেইম করা হইলো, আমাকে এই জায়গায় মেলাইন করা হইলো, দেশ থেকে আমাকে বের হয়ে যেতে বাধ্য করা হইলো, এটার পেছনে সাফায়াত যে মানে আমি জানি না কোন পলিটিক্যাল সেগমেন্টের জন্য সে থ্রেট হয়ে উঠছিল। মেবি সাফায়াত অথবা সাফায়াতের মতো অফিসাররা সেই প্রজাতির অফিসার যারা হয়তো পটেনশিয়াল এনিমির কাছ থেকে আসা উইপন নিয়ে ট্রেনিং করতে চাইতো না। তারা হয়তো উলফল্যান্ডকে উলফল্যান্ডই বলতে চাইতো, অন্য কোনো নাম দিতে চাইতো না। সো সরাই দেওয়া হয়েছে তাদেরকে। এখন আজকে যদি বলা হয় যে সাফায়াতকে ন্যাশনাল ইমার্জেন্সির কথা মাথায় রেখে রিজার্ভ কল করা হলো এবং সাফায়াত উইল জয়েন অ্যাজ, এখন তার লেফটেন্যান্ট কর্নেল হওয়ার কথা, লেফটেন্যান্ট কর্নেল হিসেবে তাকে নেওয়া হবে। তাই তো নেওয়া হয়, সরকারি চাকরিতে তাই করা হয়, পুলিশের ক্ষেত্রে তাই হয়, সিভিল সার্ভিসে তাই হয়। তো তখন জি 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 আচ্ছা, বিশেষ করেন জি। তো এইরকম যদি একটা রিকল আসে তার জন্য, যেটা আর্মির, পৃথিবীর সব আর্মিতে এই সিস্টেম আছে যে একটা স্পেশাল পরিস্থিতিতে উই ক্যান বি অলওয়েজ রিকল্ড। এখন দেখা গেল সাফায়াতকে যখন রিকল করা হবে, তখন সেই ব্রিগেডিয়ার যে এখন জেনারেল হয়ে গেছেন হয়তো, উনি কি অ্যাকসেপ্ট করবেন? সো যেই কোর্টে উনি একবার রায় দিয়েছেন, কথা বলেন না যে হাকিম নড়ে কিন্তু হুকুম নড়ে না, ওনারা তো হুকুম নড়াবেন না। তাহলে এই যে আমাদের ভিকটিম অফিসার যারা আছে, তাদের মনে একটা প্রশ্ন জাগে, তাদের অনেকের মনে একটা প্রশ্ন জাগে যে তাহলে কি এদের কাছে যদি আমরা আমাদের কেসগুলো আবার পাঠাই, তাহলে কি আদৌ সুবিচার পাওয়া যাবে? ঠিক এই জায়গাটাই আমরা মিস করি হচ্ছে উপদেষ্টা নাহিদের মতো একজনকে। এই জায়গায় আমরা মিস করি
উপদেষ্টা সহকারী মাহফুজের মতো একজনকে, রেজওয়ান আপার মতো একজনকে, যারা ওপেন মাইন্ডে, ক্ল্যাটার্ড না, একটা একটা নিউ বাংলাদেশ, একটা নিউ জেনারেশনের ভাইব বুঝে যারা এই কোশ্চেন গুলো করতে পারবে, যারা খুব সহজে বলতে পারবে না না ওনাদের কেস তো বাইরের যে আমাদের দেশের বেস্ট লয়ার কয়েকজনকে সুযোগ দেওয়া হোক তাদের কেস গুলো হ্যান্ডেল করার জন্য, এন্ড লেট দেম রিইনস্টেট যদি করার সুযোগ থাকে। দেশে তো এই মুহূর্তে আর্মি প্রচন্ড প্রেসারে আছে, দেশ প্রতিরক্ষার দায়িত্বের পাশাপাশি এখন পুলিশকে পালতে হচ্ছে, তো কোলে পিঠে করে এখন মনে করছে সেট করতে হচ্ছে ওই জায়গায়। তো এত পরিশ্রম যেহেতু করছে তাদের তো আসলে ঘাটতি আছে, অফিসারের ঘাটতি আছে। সো এই জায়গায় তো এই অফিসার গুলোকে চোখের পলকে নিয়ে নেওয়া যেত। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশে তো রিটায়ারমেন্ট থেকে অফিসার ডেকে এনে নিয়ে নেওয়া হচ্ছে, প্রজ্ঞাপন দিয়ে দিয়ে প্রমোশন দিয়ে দেওয়া হচ্ছে। যে মানে এইখানে যে অঙ্কটা অনেক সময় আমরা বুঝি না। সো ওদের প্রসঙ্গে যাচ্ছি না যে এইভাবে হরে ধরে প্রমোশন হঠাৎ করে দেওয়ার কি দরকার হয়ে পড়লো। এখানে তো অফিসিয়েটিং ক্যাপাসিটিতে কাজ করা যেত, অ্যাক্টিং অবস্থায় কাজ করা যেত। তো আমাদের এই যে টেকনিক্যাল ব্যাপারগুলোতে আমরা অত্যন্ত মানে প্রত্যাশা নিয়ে আমরা আমাদের এই নতুন যে উপদেষ্টা মন্ডলী আছেন তাদের কাছে মানে অত্যন্ত কায়মনোবাক্যে মানে একটা অ্যাপিল করব। কারণ আমাদের এই অ্যাপিলটা কখন এসছে, যখন প্রধান উপদেষ্টা বললেন যে আপনারা এইভাবে গন্ডগোল করে চায় না, আপনারা লিখিত ভাবে দেন। দেখেন অফিসাররা এত ডিসিপ্লিন, স্টিল এত ডিসিপ্লিন, তারা ওয়েট করেছে, তারা প্রত্যেকটা অফিসারের কেস ফাইল আপ করেছে, ফাইল আপ করে সিস্টেমেটিক ভাবে একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে এটা সাবমিট করছে। বাইরে কোনো নয়েজ নাই, এটা নিয়ে কোনো নয়েজ নাই। তো দেলোয়ার ভাই, আমি যে প্রসঙ্গে জানতে চাচ্ছিলাম, আমি সাম্প্রতিক সময় একটা সংবাদ দেখছিলাম, সবগুলো পত্রিকাতে এসছে, সেটি হচ্ছে উচ্চ পর্যায়ের আদালত গঠন করলো সেনাবাহিনী 30শে আগস্ট, অর্থাৎ গতকালকে সংবাদ, এটি পত্রিকার সংবাদ। সেনাবাহিনীর অভ্যন্তরীণ দুর্নীতি ও গুমের ঘটনা তদন্তে উচ্চ পর্যায়ের আদালত গঠন করা হয়েছে। শুক্রবার সেনাবাহিনীর পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিযুক্ত কর্মকর্তাদের বিষয়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেছিলেন, এই বিষয়ে তদন্ত চলছে, তাতে দোষী সাব্যস্ত হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। অনেক বিষয় তদন্ত হচ্ছে বলেও জানান তিনি। এই বিষয়টি নিয়ে আপনারা কিছু জানেন কিনা, এক নাম্বার। আর দুই নাম্বার বিষয় হচ্ছে যে আমি জানি না আপনাদের কতটুকু আস্থা আছে। অ্যাকচুয়ালি বর্তমান উপদেষ্টা পরিষদে ব্রিগেডিয়ার শাখাওয়াত, জেনারেল জাহাঙ্গীর বা ধরেন জেনারেল হাফিজ, মেজর জেনারেল হাফিজ, যাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে তাদের প্রতি আমার কোনো আস্থা নাই। আপনারা কি মনে করেন যে তারা কোনো বাধা সৃষ্টি করতে পারে, তারা কোনো প্যাচ খেলতে পারে? কারণ আমরা আমি একটু আগের কোশ্চেনটা অ্যাড্রেস করি। আপনি যে বিশেষ ট্রাইব্যুনালের কথা বললেন, এখন আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বলি যে আপনি একটা পত্রিকার সম্পাদক, আপনার একটা নিউজ রিপোর্টারকে পুলিশ তুলে নিয়ে গেছে, আপনি জানবেন না কোন ভাই? অবশ্যই আমি তো জানবোই, আমার তো জানার কথা। এক্স্যাক্টলি। তো আপনি 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 সেনাপ্রধান আপনার একজন মানে সার্ভিং অফিসারকে তুলে নিয়ে গেল, নিয়ে দিনের পর দিন গুম করে রেখে নাকি টর্চার করলো, যেটা আমরা শুনতে পাচ্ছি এখন। সো অফকোর্স এটা তো হওয়া উচিত। সো এই টাইপের জিনিসগুলো যদি ওয়াকার স্যারকে আমি খুব রেসপেক্ট করি। আমি রেসপেক্ট করি এই কারণে যে এই স্যারের সাথে আমার একবারই দেখা হয়েছে। সেটা হচ্ছে যে উনি যখন মিলিটারি সেক্রেটারি ছিলেন, মিলিটারি সেক্রেটারির কাজ হচ্ছে আমাদের প্রমোশন, পোস্টিং, চাকরি থেকে বের করে দেওয়া, ঢুকায় দেওয়া, এগুলো। তো ওনার সাথে আমার একবারই দেখা হয়েছে, একবারই আমার ইন্টারভিউতে গেছি এবং উনি আমাকে বললেন, দেলোয়ার তুমি কি চাও? আমি বললাম যে স্যার আমি আপনার কাছে একটা প্রাইজ চাই, পুরস্কার চাই। পুরস্কারটা কি? স্যার আমি অ্যাপেন্ডিক্স যে জমা দিয়েছি, আমাকে দ্রুততম সময়ের ভিতরে আর্মি থেকে বের হওয়ার সুযোগ করে দেন। এবং উনি অত্যন্ত ভদ্রলোক, উনি কথা রেখেছেন। কোন গ্রাউন্ডে আপনি এটা স্বেচ্ছায় অবসরে গেলেন, অর্থাৎ অ্যাপেন্ডিক্স দিয়ে দিলেন, কোন গ্রাউন্ডে? আমি স্বেচ্ছায় অবসরে গিয়েছি বেসিক্যালি মানে 2018 সালের একটি নির্বাচনে আমি নারায়ণগঞ্জের দায়িত্বে ছিলাম। সো নারায়ণগঞ্জের ওই দায়িত্বে থাকাকালীন সময়ে এই যে এখন আমরা হাউন আঙ্কেলকে দেখি, ও তো মানে কিশোরগঞ্জেরই ছেলে, সো ও ছিল এসপি। আর আচ্ছা যাই হোক, সিভিল সার্ভিসে ওদের নাম না নেই, যেহেতু তারা এখন সেফ আছে থাকুক। তো তাদের সম্মিলনে যেই ওখানে মহোৎসবটা হয় এবং ওখানে তখন জেনারেল আজিজ স্যার গিয়েছিলেন ওই ইয়েটা ভিজিট করতে। তো কিছু জিনিস আমি দেখেছি যেটা আমার জন্য অভূতপূর্ব ছিল, এটা আমি সেনাবাহিনীতে এর আগে দেখিনি। সো আমার কাছে মনে হয়েছে যে আমার ফাদারও যেহেতু আর্মিতে ছিল, আমি আর্মি ব্র্যাট হিসেবে আমার কাছে মনে হয়েছে যে না, দিস ইজ নট দ্য আর্মি হোয়াট আই ড্রিম টু সার্ভ। আমাকে যদি এই জিনিস অ্যাবজর্ভ করতেই হয় তাহলে মানে ইউনিফর্মটা মানে হ্যাঙ্গারে তুলে রেখে বাইরে গিয়ে এগুলো করা গেলে যেতেই পারে অ্যাবজর্ভ। So that was the reason actually I got demotivated. তো আমার young brothers এখানে আছেন যারা আমাকে আর্মিতে দেখছেন। I had my contribution for army and ওইটাতে মানে I had my reason to take pride. আমি আর্মিতে থাকতেই অলরেডি 9টা 10টা বই লিখে ফেলছিলাম এবং all were
রিলিভেন্ট টু মিলিটারি সার্ভিস। এবং মজার ব্যাপার হচ্ছে ওরা হয়তো জানে না, আমি পার্সোনালি জানি, সেটা হচ্ছে যে ওয়াকার স্যারই কিন্তু তার টেনিয়ারে আমার বই লেখার জন্য স্পেশাল একটু পয়েন্ট দিয়েছিলেন ট্রেসে, যেটা নর্মালি আগে দেওয়া হতো হচ্ছে আর্টিকেল লেখার জন্য, বই লেখার জন্য কোনো পয়েন্ট ছিল না। বাট কনসিডারিং দ্যাট দোজ বুক আর ইউজফুল ফর সোলজার্স এন্ড অফিসার্স, হি ফার্স্ট মানে ওয়াজ কাইন্ড এনাফ টু গিভ সাম পয়েন্ট ফর মি। হাউএভার, তো এই জন্যই বললাম যে ওয়াকার স্যারের প্রতি আমার কনফিডেন্স আছে, যে উনি যখন বলছেন যে ওকে দেলোয়ার আই উইল এনশিওর so that even though early, and he ensured it, I came out early. বাট আপনি যেটা করলেন যে এখন এই যে এখন যে তদন্তগুলো কেন চলছে, এই তদন্তগুলো তো চলার কথা, এই তদন্তগুলো চলার কথাই কারণ মিডিয়া এখন ওয়াচডগ হিসেবে মোটামুটি মুখ খুলে ফেলছে, সবকিছু চলে আসতেছে সামনে। সো এই তদন্তগুলো হওয়ার দরকার আছে, এটা গেল 1 নাম্বার। না, আমি উচ্চ পর্যায়ে যে আদালত গঠন করলো সেনাবাহিনী, জি, এখানে যদি যারা গুমের নির্দেশ দিয়েছে তাহারাই যদি বিচারক হয়, যারা এই ঘটনার সঙ্গে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে যুক্ত তাহারাই যদি বসে, তো এই উচ্চ আদালতের মাহাত্ম্য কি হবে? ফলাফল তো জিরো। তো নিশ্চয়ই আপনারা এই বিষয়টা আপনাদের দাবিতে অন্তর্ভুক্ত করবেন যে প্রপার জাজমেন্ট। জি ভাই, এটা নতুন বাংলাদেশ, আপনি একটা মানে একটা জিনিস মনে হয় শেষ করতে পারবেন না, কারণ হাসিন স্যার অলরেডি কিন্তু কেস করতেছে। সো দেয়ার উইল বি আ লট অফ কোর্টস ইনভলভিং দিস। এইটা আমরা চাই, আমরা এই নতুন বাংলাদেশের প্রত্যাশা যেন নষ্ট না হয় সেটাই আমরা এনশিওর করতে চাচ্ছি, যার জন্য আমি বারবার ক্রিটিক হচ্ছি, যার জন্য আমি বারবার প্রেশার ক্রিয়েট করতে চাচ্ছি। এবং আমি আপনাকে আরেকটা প্রশ্ন করেছি যে যারা বসে আছেন ডক্টর ইউনূসের উপদেষ্টা হিসেবে, আপনি কি মনে করেন না যে তাদের মধ্যে হাসিনা প্রেতাত্মা এখনো যায় নাই, হাসিনা প্রেতাত্মা ভর করে আছে? তারা কি আপনাদের প্রতি সুবিচারে বাধা সৃষ্টির কারণ হতে পারেন পরোক্ষভাবে? আমি একটাই কমেন্ট করবো, তুমি কমেন্ট করার আগে আমি ভুলে যাবো, আমি শুধু একটা কমেন্ট করে যে তুমি টেক এ নোট, এই যে আর্মিতে কিন্তু এরকম হয়, ও যে আমার কথা ক্রস করার চেষ্টা করলো, সাথে সাথে সেকশন 55 ফেলে কারণ আমরা তো ওই যে এফইউ গুডম্যান আর হচ্ছে হিন্দি শহরিয়া দেখছি, বাট আসলে আরবিতে কি হয় আমরা জানি। তো যেটা আমি আপনার সেকেন্ড কোশ্চেনটা করলেন রিগার্ডিং দ্য অ্যাডভাইজার্স, আমার কথা হচ্ছে যে দোজ সিনিয়র্স আর রিয়েলি ডেকোরেটেড অফিসার্স এন্ড ভেরি সিনিয়র, বাট হোয়াট ওয়াজ এক্সপেক্টেড সেটা হচ্ছে যে প্রধান উপদেষ্টা তো বলছেন যে ইয়াঙ্গার যারা আছে তাদেরকে স্পেস দিবেন। সো আমার মনে হয় আমাদের একটা এক্সপেকটেশন ছিল যে এই সব জায়গায়ও হয়তো ইয়াঙ্গার যারা অফিসার আছেন, যারা এখন এনথুসিয়াস্টিক এন্ড ভাইব্রেন্ট এবং সোসাইটিতে যারা খুব চমৎকার ফুটপ্রিন্ট রাখছেন, তারা হলে বোধহয় ভালো হতো। আমার সম্পূর্ণ ব্যক্তিগত মত। স্টিল দেয়ার আর চান্সেস টু ব্লেন্ড ইট, স্টিল দেয়ার আর চান্সেস যে এই উপদেষ্টারা ইয়াং অফিসারদের ভিতর থেকে একজন করে তাদের সাথে নিতেই পারে। দ্যাট ইজ মাই পয়েন্ট। থ্যাংক ইউ। কনক ভাই, আমি একটু টেকনিক্যালি আপনাকে একটা অ্যান্সার দিই। আমাদের দেশে দেখলেন যে এই অতি সম্প্রতি ফেরি ফ্লাডটা হয়েছে, জি হ্যাঁ, এখানে দেশের সব মানুষ লাফিয়ে পড়েছে, যাকে বলে আত্মা দিয়ে মন দিয়ে। এখন বাংলাদেশে যখন ফ্লাড হয়, আপনি বাংলাদেশে কিন্তু নদী বিষয়ক 2টা কমিশন আছে, একটা হচ্ছে যৌথ নদী কমিশন আর একটা হচ্ছে জাতীয় পর্যায়ে নদী রক্ষা কমিশন। আপনি এই 2টা প্রাতিষ্ঠানিক জায়গা থেকে একটা অ্যান্সার পাইছেন যে কেন ফ্লাডটা হয়েছিল? যারা আমরা বাইরে কাজ করি, আমরা বলেছি যে ফেনীতে ওই যেদিন ফ্লাড হয়েছে সেদিন এত মিলিমিটার বৃষ্টি হয়েছে, তো এত মিলিমিটার বৃষ্টি হলে ফেনীর পানি এত ফিট পর্যন্ত উঁচু হওয়ার কথা, কিন্তু অন গ্রাউন্ডে আমরা যে পানিটা উচ্চতাটা পেয়েছি সেটার পরিমাণ আকাশসম। এর ব্যাক এন্ডে যদি আপনি যান, তাহলে ফেনী থেকে তোলার কথা ছিল 1.72 কিউসেক পানি, কিন্তু ওনারা এরকম 72টা মেশিন বসিয়েছে, যেগুলো এক একটা আপনার হচ্ছে এরকম 1 কিউবেকের মতো পানি তুলতে পারে, মানে যেটা পানি ছিল তার 72 গুণ ওনারা তুলেছে। তো আমাদের দেশটাকে আমরা বলছি যে ইটস এ ভেরি নিউ ওয়ান, একটা স্বাধীন বাংলাদেশ, সোনার বাংলাদেশ। মানে আমরা যারা আমাদের আত্মা দিয়ে দিতে চেয়েছিলাম, আমাদের জীবন দিয়ে দিতে চেয়েছিলাম, তো এমন একটা ইনসিডেন্ট হলো যেখানে আমার মনে হয় ক্ষতি হয়েছে আমাদের 10,000 কোটি টাকার মতো, যেখানে বোধহয় মারা গিয়েছে 6,500 গবাদি পশু, প্রাণহানি হয়েছে প্রায় 70-এর মতো। তো এইখানে 2টা কমিশন, যারা সরকারি 2টা কমিশন, যাদের কাছ থেকে একটা কথা আসার কথা ছিল, তারা কেউ কিছু বলে নাই। অ্যাপার্ট ফ্রম দ্যাট, আপনি যে প্রশ্নটা করেছেন, আপনার একটা কনসার্ন দিয়ে স্বাধীন দেশে আমরা আসলে স্বাধীন মতবাদটা দিতে পারি। তো এই মানুষগুলো, আমান ভাই আরেকটা বিষয় একটু যোগ করি আপনার সাথে। ভারতের রাষ্ট্র হাই কমিশনার ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন, তিনি বলেছেন যে আমরা ব্যারেজের যে বাঁধের পানি বা ব্যারেজের পানি আমরা খুলি নেই, পানির চাপ এটা খুলে গেছে। এবং ডক্টর ইউনূসের যিনি প্রেস সেক্রেটারি আছেন, তিনি বলেছেন যে এইটাকে সাফাই গিয়েছেন, অর্থাৎ কোনো ধরনের অনুসন্ধান, কোনো ধরনের যাচাই বাছাই ছাড়া হাই কমিশনার যা বলেছেন সেটি তিনি রিপিট করেছেন। ভাই আমরা সেই আন্তরিকতা আছে, ইত্যাদি ইত্যাদি সোশ্যাল মিডিয়ায় যা দেখা হচ্ছে তাতে ডক্টর ইউনূস খুবই ক্ষুব্ধ হয়েছেন, করেছেন এইসব। তো এখন নতুন বোতলে পুরান মদ যদি আবার ঢুকে যায় তো সমস্যা। কেন আপনি হাই কমিশনের বক্তব্য আপনাকে অন্ধের মতো বিশ্বাস করতে হবে? আপনার এত কমিশন, এত কিছু থাকার পরে, এত পানি বিশেষজ্ঞ থাকার পরে, এত ইন্টারন্যাশনাল একটা অর্গানাইজেশনের মতামত নেন যে কি হয়েছিল আসলে, কেন এইভাবে ফ্লাডেড হলো? ভাই আমার বাড়ি ফেনি, আমার দোতলা বাড়ি পুরা নিচতলা ডুবে গেছে, একদম একদম পুরা নিচতলা ডুবে গেছে। সো কি করবেন আপনি, কিভাবে করবেন?
আমরা যে ডম্বুর বাঁধের কারণে ওনাদের এটা হয়েছে, ওই ডম্বুর বাঁধে ওনাদের প্রথম দিকে বোধহয় বলেছিল ওনারা যে 10 মেগাওয়াট প্লাস মাইনাস একটা ক্যাপাসিটি থাকবে, কিন্তু অন গ্রাউন্ডে বোধহয় এখন ওইটা 1.5 মেগাওয়াট ক্যাপাসিটির কোনো বাদ নাই। হ্যাঁ, তো ওনাদের তো এইটার কারণে আমাদের এত ক্ষয়ক্ষতি হয়েছে, যেটার কারণে আসলে আমরা ওই আন্তর্জাতিক আদালতও আমাদের যে মানে রাইট আছে আমরা ক্লেম করতে পারি। তো ওনাদের কাছে আমরা খুব আন্তরিকভাবে চাই কি যে ওইখানে তো ওটা একটা কেপিআই তে কিন্তু কিছু সিসিটিভি থাকে। তো সিসিটিভির যদি ওনারা কোনো ফুটেজ এরকম দিতে পারে যে না একটা বাঁধের গেট এরকম অটোমেটিক্যালি খুলে যাচ্ছে, মেবি আমাদের এক্সপার্ট যারা আছে তারা হয়তো বা বিশ্বাস করবে। আবার আমাদের দেশে তো স্যাটেলাইটও আছে, বঙ্গবন্ধু স্যাটেলাইট। তো ওনারা চাইলে আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইটটা ওনাদের বাঁধের উপরে নিয়ে আমরা দেখতে পারবো যে আসলে এই স্যাটেলাইট দিয়ে দেখা যায় কিনা যে ওই বাঁধের পানি আপ ডাউন করে। তো এটা তো আসলে ওনারা বলছেন। আবার আপনি আর একটা প্রশ্ন করেছেন যে আমাদের সামরিক খাতের যে উপদেষ্টারা আছেন যে তারা কতটুকু নিউট্রাল ভাবে কাজ করছেন বা নতুন বাংলাদেশের অঙ্গীকারটাকে তারা কতটুকু প্রতিফলিত করছেন। না, ওটা তো আছে, ওইটা আছে। পাশাপাশি আমার প্রশ্নটা ছিল এই যে আপনাদের যে দাবিগুলো আপনারা প্লেস করবেন সেই জায়গায় তারা বাগড়া দিবেন কিনা আর কি, বাহার ঢুকাই দেবেন কিনা, সেটা হচ্ছে আরেকটা গুরুত্ব। এই বাগড়া দেবার ব্যাপারটা তো আসলে ওনারা যতক্ষণ না দিচ্ছেন আমরা বলতে পারি না। তবে আমরা এইভাবে অ্যান্সারটা দিতে পারি যে অন্য যারা উপদেষ্টা হয়েছেন ওই উপদেষ্টাদের কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড ছিল, একটা ট্রান্সপারেন্সি ছিল। আমরা কিন্তু পাবলিক জানি যে এই কারণে উনি উপদেষ্টা হয়েছেন, কিন্তু এই যে দুজন এসেছেন তাদের কিন্তু আমরা জানি না আসলে তাদের সিলেক্টিং ক্রাইটেরিয়া কি ছিল। আমরা নতুন বাংলাদেশে আমরা কিন্তু জানতে চাই যে উপদেষ্টারা তো আসলে ব্রেইন অ্যাডভাইজার্স যারা হাত পা আছেন, ধরেন আমার মতো ছেলে পেলে বা আমাদের থেকেও জুনিয়র ছেলে পেলে যারা কাজ করছেন, তাদের সিলেক্টিং ক্রাইটেরিয়াটা কি, এইটা যদি করে না গভর্নমেন্ট, তাহলে তারা কিন্তু আসলে নতুন বাংলাদেশের ক্ষেত্রে অনেকখানি এগিয়ে আসবেন। একইভাবে ওনারা কিন্তু কোনো সারপ্রাইজিংলি কোনো স্টাফ অফিসার নিচ্ছেন না এই যে রিটায়ার্ড জুনিয়র অফিসারদের কাছ থেকে। না স্যার, ওনারা নিবেন, ওনারা বাংলাদেশের মানুষের কথা শুনবেন স্যার। আমরা তো রক্ত দিয়ে আসছি, আমরা এখন রক্ত দিতে ভয় পাই না, ইনশাল্লাহ ওনারা শুনবেন, আমরা ভালোটাই চাই। তো এই আমরা দেখেছি যে অন্যান্য সার্ভিস গুলোতে আপনি যাদের কথা বললেন, পুলিশ বা বিসিএস, ওইখানে 2-3টা প্রমোশন হয়েছে। এবং ফরেন সার্ভিসে যারা আছেন তারা এতদিন ধরে কি করেছেন, কারণ যখন ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট দেখবেন যে বাংলাদেশ ব্যাংক থেকে টাকা গিয়েছেন, তখন যারা ফরেন সার্ভিসে আছেন তাদেরও বেশ কিছু ভূমিকা চলে আসবে। তো বাইরেটা তো আমরা বলতে পারি না, কিন্তু আমাদেরটা আমরা বলতে পারি। আমরা আসলে আমাদের সেনাবাহিনীটাকে দুর্নীতিমুক্ত দেখতে চাই। আমাদের দায়িত্বশীল যারা আছেন তাদের উচিত আমাদের যে মানুষগুলো সাফার করেছেন, যাদের কোয়ালিফিকেশন গুলো আছেন, তাদেরকে এখনই এই ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এবং ফরেন সার্ভিস যে জায়গাটা আছে এখানে স্বচ্ছতার জায়গা তৈরি করা। এখানে ইন্ডিয়ান লাইন অফ ক্রেডিটের ওটা ডেফিনেটলি ভাই, ডেফিনেটলি ইউ শুড সে। এবং আমি কিন্তু মাঝখানে আরো 10-15 দিন আগে বা মাঝখানে 10-15 দিন আগে এক অনুষ্ঠানে বলছিলাম যে আপনারা পুলিশের লিস্ট করছেন, আমলাদের লিস্ট করছেন, প্রমোশন বঞ্চিত বা অবহেলিত। তো সশস্ত্র বাহিনী 3 বাহিনীর ভেতরে এরকম বহু অফিসার আছে যাদেরকে প্রমোশন হয় নাই, যাদেরকে বসিয়ে রাখা হয়েছে, যাদেরকে মানে র্যাঙ্ক ডাউন করা হয়েছে, তাদের কেন তালিকা হচ্ছে না, এটি কিন্তু আমি উত্থাপন করেছিলাম। এবং ধরেন প্রমোশন তো ভাই মানে যারা পটেনশিয়াল ফাইটার্স তাদের হয় নাই, আর যারা তাদের প্রমোশন বোর্ড লাগে নাই, তারা নোটশিটেই প্রমোশন। আমি একটা তালিকা দেখেছি যারা হচ্ছে অন্য সরকারের বা অন্য রাজনৈতিক বিশ্বাস করে। তো ওই তালিকাটা যদি আপনি দেখেন যে অমুকের শালার ঘরের দুলাভাইয়ের ঘরের অমুক রাজনীতিতে সংশ্লিষ্ট, এই জন্য ওনারা প্রমোশন পায় নাই। তো যে ইন্টেলিজেন্স এজেন্সি বা যে সরকার এত সুন্দর ভাবে প্রোফাইলিং করতে পারেন, ডেফিনেটলি তার কাছে যে আপনার আমার বা এই যে আমরা যে কথাগুলো বলছি এরকম চমৎকার প্রোফাইলিং আছে। না ওইটাই তো। এখন ধরেন আমরা আশা করি যে কিছু আমরা আশা করতে চাই, আমরা পজিটিভলি দেখতে চাই, প্লাস এটাও বলতে চাই যে ধরেন আমাদের উপদেষ্টা যারা পরিষদে যারা আছেন তাদের গত 18 বছরের দুনিয়াবি আমলনামা যেটা, ওটার অনেকটুকুই আমাদের কাছে আছে আর কি, আমার হাতে আছে অনেকটুকুই। যে 18 বছরে আপনি কোথাও আপনার ব্যাংক অ্যাকাউন্টে কোনো সমস্যা হয় নাই, আপনার জীবনযাপনে কোনো সমস্যা হয় নাই, আপনি কোথাও কোনো ক্ষতিগ্রস্ত হন নাই, আপনি একমাত্র আসিফ নজরুলের কিছু ভূমিকা ছাড়া আমরা অন্য কারো কোনো ভূমিকা দেখি নাই। শেষ দিকে এসে কেউ একটু ভূমিকা রেখেছিলেন, যাই হোক, মানে তিনি অফিসের সামনে যে কথা বলেছেন বা ইত্যাদি ইত্যাদি। তো সেই জায়গাগুলো মিলিয়ে ধরেন আমরা জানি মানে কোথায় কি আছে, আমরা সময় দিচ্ছি, আমরা দেখছি। ধরেন এত টুটু করারও কিছু নাই, ডক্টর ইউনূসের উপর আস্থা আছে, আমি বারবারই বলি, কিন্তু ওনার উপদেষ্টা পরিষদে যারা আছেন তাদের ব্যাপারে আমাদের যথেষ্ট অবজারভেশন আছে, যথেষ্ট আপত্তি আছে, এবং তাদের কার্যক্রম আমরা খুব সুনিপুণ ভাবে মনিটর করছি। যে কোথাও যদি আমরা দেখি যে তারা উল্টা গেম খেলতেছেন, তাহলে কিন্তু তাদের কাউকে মানে ছাড় দেওয়া হবে না। মেজর শাফায়েত, আপনি যাবেন আর্মিতে ফিরে আবার? মেজর শাফায়েত হোসেন যাই ভাই, প্রশ্নটা কঠিন। ইয়েস নোতে আসলে এটার উত্তর দেওয়াটাও এটা আরো বেশি কঠিন, কারণ অনেকগুলো ফ্যাক্টর এখানে আছে। সময় চলে মাঝখানে, ধরেন এটা তো মাঝখানে 5 বছর সময় চলে গিয়েছে, তাই না? 5 বছর সময়
অনেক কিছু পরিবর্তন হয়েছে। তো সবকিছু মিলে আমার 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 মনে হয় এটা এই ফোরামে আসলে এই আলোচনাটা করাটা আমার জন্য কঠিন। এখানে আমাকে যদি এরকম একটা আলোচনা করতে হয়, এটা মানে যারা মানে অথরিটি যারা যারা একটা সিদ্ধান্ত আমাকে যারা দিতে পারবে, কারণ এখানে না আসলে আমার আমার অনেকগুলো প্রশ্ন আছে। এই প্রশ্নগুলোর উত্তর না পাওয়া পর্যন্ত আমার পক্ষে এই প্রশ্নের উত্তর দেওয়াটা কঠিন। আমি মনে হয় আমি এই জন্য আমি তো 5 বছর যদি আমি অপেক্ষা করতে পারি, আমি সামনে আর অপেক্ষা করতে পারবো। আমি ওয়েটিং ফর দ্য গত গত 5 বছরে আপনার যে জীবনযাপনের যে পরিবর্তন বা আমেরিকার অবস্থান সবকিছু মিলিয়ে জীবন এখন অন্য ভাবে বহমান, জীবনের অনেক কিছুই পরিবর্তন হয়েছে। কিন্তু তারপরেও আমরা চাই যে দেশে বিদেশে আমাদের যত সামরিক কর্মকর্তা এই অন্যায় শিকার হয়েছেন, যাদের ট্রেনিং আছে, যারা ব্রাইট অফিসার, যাদের দেশ রক্ষায় বা দেশের বিভিন্ন সেক্টরে বিভিন্ন সেক্টরে আমি একটা জিনিস আমি বলতে চাই, যে সেটা হচ্ছে গিয়ে মানে আমি বাংলাদেশের প্রতি আমি অবদান রাখতে চাই, বাংলাদেশের হয়ে আমি জন্য আমি কাজ করতে চাই। সেটা হতে পারে যে কোনো ক্যাপাসিটিতে হোক, নট নেসেসারি যে আপনাদেরকে শুধু আর্মিতে আবার ফেরত যেতে হবে। ভাই আমি একটু একটা জিনিস অ্যাড করতে চাই। জি, আমি তো আসলে বিগত দিনগুলোতে একদম মাঠে থেকে একটু কাজ করেছি। আমি দেখেছি যে আমাদের যে মানুষগুলো, আমরা যেহেতু একটা সময় অস্ত্র নিয়ে ট্রেনিং দিয়েছি, তো অনেকেই চেয়েছেন যে আমরা এই দুঃখ কষ্টের ভিতর দিয়ে এই দুঃখ কষ্টটাকে ক্যাপিটালাইজ করে যেন ডিরেইলড হয়ে যায়। হ্যাঁ, যে এমন একটা জায়গায় যায় যে জায়গাটাকে আসলে আপনি রাজনৈতিক সমাধান না বলে ওই 75-এর মতন একটা কিছু বলতে পারেন। তো আমি আসলে আমাদের যে মানুষগুলা 10-15 বছর অনেকে মানে এর কাছাকাছি সময় গুম হয়ে জেলে থেকেছে, বাচ্চারা মারা গিয়েছে, এমন অনেকে নিজে সুইসাইড করেছে। তো এই মানুষগুলোকে অনেক ধন্যবাদ দিব যে আমরা ওই সময়ের মতন কেউ আমরা ওই সেম মিস্টেকটা রিপিট করি নাই। আমরা রাজনৈতিক মতাদর্শের উপর, গণমানুষের দাবির উপরে আস্থা রেখে এই পর্যন্ত এসেছি। এই দেশের সব মানুষের উপরে আমাদের দাবিটা থাকবে, আমরা যেমন মানুষকে ভালোবেসে পাশে থেকেছি, তারাও যেন আমাদের দাবিটা নিজেদের ভাই, নিজেদের সন্তান হিসেবে ট্রিট করে আমাদেরকে আমাদের অভিষ্ট লক্ষ্যে। সব মানুষ কিন্তু রিইনস্টেট চায় না। যে মানুষগুলোর অলরেডি সময় শেষ, বয়স হয়ে গিয়েছে, ওনারা অনেকেই চান না, কিন্তু ওনারা বিচার চান। ওনাদেরকে যে অফিসাররা ক্ষতি করেছে, যে অফিসারদের কারণে ওনাদের পারিবারিক সদস্যের অনেকেই মারা গিয়েছেন, তারা সুবিচার চায়। সো এরকম একটা ক্লাস্টার করে দেশের মানুষ আমাদের পাশে থাকুক, উপদেষ্টা এবং ছাত্র সমন্বয়করা আমাদের পাশে থাকুক, আমাদের দাবিটা ঠিক মতো ওনারা দেখুক অন্তত পক্ষে। জি জি, মেজর দেওয়ার আপনার শেষ মন্তব্য শুনতে চাই। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। শেষ মন্তব্যে একটা স্ট্যাটিস্টিক্স দিব, একটা যোগ দিব, আর একটা অ্যানালজি দিব। আগে যোগটা দিই খুব কুইকলি দিই। সেটা হচ্ছে এক লোকের চাকরি চলে গেছে, মানে বস চাকরি খেয়ে ফেলছে, বুঝছেন কনক ভাই? তো ওই লোক প্রত্যেকদিন করে কি, ওই বসের বাসার গেটের সামনে এসে শিট করে যায়। তো পরে বিরক্ত হয়ে বস একদিন ওরা ডাকছে, এটাকে বলছে যে ভাই, মানে আমি তোর কি ক্ষতি করছি, তুই প্রতিদিন এসে আমার বাসার সামনে হেগে যাস কেন? তো এখন ওই কর্মী অথবা কর্মচারী বলতেছে, আই জাস্ট ওয়ান্ট টু প্রুভ দ্যাট আপনি চাকরি খাই ফেলছেন বলে আমি না খেয়ে নাই। Still I shit. So, এটা হচ্ছে একটা। ঠিক আছে, 2 নম্বরে যেটা হচ্ছে, আপনি লক্ষ্য করে দেখেন 200-র উপরে, ওভার 200 অফিসার্স, ভেরি টেন্ডার এইজে আর্মি থেকে ওয়েল ট্রেন্ড অফিসার্স, ক্যাপ্টেন হলে পরে মানে র্যাঙ্কের নাম ক্যাপ্টেন কেন গ্লোবালি, কারণ দে ক্যান লিড টিমস। তো ক্যাপ্টেন এন্ড অ্যাবাভ অফিসারদেরকে আপনি বিভিন্নভাবে হেনস্থা করে বাইরে বের করে দিয়েছেন, একজনও রতে জয়েন করে নাই। তাদের কাছে আসেনি, আমার কাছে জীবনে আসেনি, কারণ জানে যে এই এমন এক মাল, বাংলাদেশি মাল, এর কাছে গেলে পরে অযথাই আমার পুরো গাছ চুলকাবে। সুতরাং দ্যাট ইজ অ্যানাদার থিং টু কনসিডার, দ্যাট এই অ্যাসেটটা দে আর স্টিল প্যাট্রিয়টিক অ্যান্ড দে আর নট কম্প্রোমাইজড। এটা একটা জিনিস। আর লাস্টে আমি একটা স্টেট যেটা বলতে চাই, সেটা হচ্ছে যে আর্মি টোটাল রিটায়ার্ড অফিসার্স মানে স্বাধীনতার পরে এখন পর্যন্ত সর্বসাকুল্যে প্রায় 6,500, যার ভিতরে প্রায় 17 জন অলরেডি ইন্তেকাল করেছেন, আর প্রায় 300-400 জন আছেন যারা বার্ধক্যজনিত বা অন্যান্য কারণে মেবি বেড রিডেন। তাইলে বাকি রইল 4,000, 4,500। এর ভেতরে 15 বছর বা তারও আগে রিটায়ার করেছেন অ্যারাউন্ড 1500-র মতো। সো বাকি রইল 1,300। এর ভেতর অলরেডি 100-5 যে আমার ব্রাদার অফিসারদের মতো দেশের বাইরে মাইগ্রেট করে সেটেল করে ফেলছে। তাহলে 2,500 বাকি রইল। 2,500-এর ভেতরে মনে করেন যে সেকেন্ড ক্যারিয়ার অথবা বিজনেসে মোটামুটি সেটেল হয়ে গেছে অর্ধেক। তাহলে ধরেন যে অ্যারাউন্ড 1,000+ যারা আছে, এদেরকে আপনি মোটামুটি ভালনারেবল বলতে পারেন, যারা বাইরে জব সেক্টরে সেটেল হওয়ার স্ট্রাগলে আছে। আর এর ভেতরে এই যে 300-400 আপনি আইডেন্টিফাই করতে পারলেন, এরা হচ্ছে পলিটিক্যাল ভিক্টিমাইজ হয়ে এমন অবস্থায় পৌঁছাইছে যে তারা সেটেল হতে পারতেছে না কোনো জায়গায়। এনজিওতে আপনি লাস্ট আমি শেষ করতেছি, একটা সিম্পল এনজিওতে একজন অফিসারকে কোনো প্রকার কারণ না দর্শায় চাকরি থেকে বের করে দিচ্ছে।
কেন বের করে দিছে? কারণ ওই অফিসার যখন এনজিওতে জয়েন করেছিল তার আন্ডারে একটা পুলিশের লোকও, রিটায়ার্ড পুলিশের লোকও ছিল। সেই লোক বলতেছে তাকে যে আমি কোনো মেজরের আন্ডারে চাকরি করবো না, আজকে যদি আমার এনজিও বলে আপনার কাছে রিপোর্ট করতে হবে তাহলে আজকে আমি চাকরি রিজাইন করবো। তো এখন দেখেন এটা নিয়ে যখন সমস্যাটা কোথায়, লাস্ট সমস্যাটা বলি যে এই রিটায়ার্ড অফিসারদের কেন কোনো ভয়েস নাই। এই প্রবলেমটা নিয়ে যখন ধরেন কোনো একটা মানে গোয়েন্দা সংস্থার কোনো একজন ওল্ড কলিগের সাথে ওই অফিসার যখন কথা বললো যে ভাই এরকম একটা সিচুয়েশন, তো সে পরে এখন বলতেছে যে ভাই এত বড় এনজিও, তার সাথে তুমি লাগতে গিয়ে তো আর পারবা না। তো সেই অফিসার বলতেছে যে স্যার আমি তো এনজিওর সাথে লাগতে যাইনি, আমি লাগতেছি হচ্ছে যে আমাকে অপদস্থ করছে, আর্মিকে ছোট করে কথা বলছে, আমি তার বিচার চাইতে চাচ্ছি, এটার জন্য আপনার লেবার কোর্টে যাবো। তো বলছে আসলে ওকে যখন তুমি কেস করবা তখন তো ওই এনজিওটা মানে আলটিমেটলি এনজিওর নাম আসবে। তো তখন দেখেন ওই অফিসারের মনে যে কষ্ট, যে সেটা হচ্ছে একটা এনজিওতে চাকরি করে সেই এনজিওর কর্মীকে যদি টাচ করা হয় তাহলে এনজিওর নাম আসে, আর অফিসার আর্মি থেকে রিটায়ার করে আসছে সেই অফিসারকে যখন এনজিও বিব্রত করতেছে, অপদস্থ করতেছে, তখন আর্মির গায়ে লাগে না, আর্মির চামড়া এতই মোটা হয়ে গেছে। তাইলে এই যে অফিসারদেরকে অপদস্থ যে করছে ওরা কার কাছে যাবে? দ্যাটস ওয়াই এট দ্য এন্ড অফ দ্য ডে আমি বলতেছি আইদার ইউ গিভ রাইট, হিউম্যান রাইট, citizen right to the officers, or you start training your officers in the academy that they should not be so upright. Thank you. রাইট। এবং আমি যতটুকু জানি জেনারেল আজিজের সময় আপনাদের যে অবসরপ্রাপ্ত অফিসারদের যে রাওয়া বা চাকরি এগুলোও ধ্বংস করে দেওয়া হয়েছে, এখানেও নানা দখল হয়েছে, এখানেও নানাভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে। অর্থাৎ আপনাদের যে দুঃখের কথাটা যে আপনাদের অ্যাসোসিয়েশনকে বলবেন সেখানেও আপনারা বলতে পারবেন না। এবং পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, আজকে আসলে অনেকক্ষণ আলোচনা হয়ে গেল, এখন পর্যন্ত 400-500 অফিসারকে পিএনজি করে রাখা হয়েছে, যারা ক্যান্টনমেন্টে ঢুকতে পারে না, যারা সিএমএইচ এর কোনো সেবা নিতে পারেন না পলিটিক্যাল কারণে। আমার মনে হয় যে আপনারা এই দাবিতে যদি অফিসার্স ক্লাবের মেম্বারশিপ পায় না, জি এই বিষয়গুলো অর্থাৎ পিএনজি বিষয়টা আমার মনে হয় এখনই উঠিয়ে নেওয়ার সময়, মানে প্রত্যেককে ফ্রি করে দেওয়া উচিত। সিএমএইচ অনেকে বলে আমাকে যে ভাই আমি সিএমএইচে যেতে পারি না আমার চিকিৎসার জন্য, আমি ওষুধ কিনে খেতে হয়, মিনিমাম সাবসিডাইজ কোনো ওষুধ পাই না। তো এই জায়গাগুলো আমি মনে করি যে আপনারা ইনক্লুড করেন, আমাদের একটি শক্তিশালী। ভাই এই জায়গায় কিন্তু আমার একটা রিকোয়েস্ট আছে, আমি ওইদিন দেখলাম সেনাপ্রধান একজন মানে আপনাদেরই একজন সহকর্মীর সাথে ফোনে কথা বললেন। নেক্সট টাইম আপনার সাথে যদি স্যারের কথা হয় আপনি প্লিজ এই পয়েন্টগুলো কিন্তু পৌঁছায় দিবেন। ইট মাইট হ্যাপেন, সহসাই হয়তো আপনার সাথে কথা বলবেন। আমরা তো ভাই আমরা যখন যেখানে সুযোগ পাই, ওই তো বললাম না, সার্ভিস টু দ্য কান্ট্রি। আপনারা হয়তো ইউনিফর্ম পরে সার্ভ করছেন কান্ট্রিকে, এখনো করছেন, আমরা আমাদের জায়গা থেকে করছি। এবং আমি আজকে আমার একটা টক শোতে বলছিলাম যে ডক্টর ইউনূস বা উপদেষ্টাদের প্রতি আমার কোনো অনুরাগ বা বিরাগ নেই, আমার সকল অনুরাগ আমার দেশের জন্য। এবং এই জায়গাটায় যদি আমি দেখি ডক্টর ইউনূসও বাধা, আমি তার বিরুদ্ধে দাঁড়াইতে আমার 1 সেকেন্ডও সময় লাগবে না। মানে যত বড় পণ্ডিতই হোক, যত বড় শক্তিশালী লোকই হোক, আমি যদি দেখি যে আমার দেশের বিরুদ্ধে কোনো অবস্থান নিচ্ছে, আমার এত রক্তপাতের পরে তাদের মধ্যে অন্য কোনো ভীমরতি ধরছে, ছেড়ে দেওয়ার কোনো কারণ নাই রে ভাই, সবার আগে আমার দেশ। তো আপনাদের 3 জনকে অসংখ্য ধন্যবাদ আজকের অংশগ্রহণ করার জন্য। নিশ্চয়ই আপনারা যে মুভমেন্টে আছেন এর আপডেট আমাকে জানাবেন, নিশ্চয়ই আমরা নিকট ভবিষ্যতে আবারও কথা বলবো, আপনাদের কাছ থেকে জানবো, অগ্রগতিগুলো আমরা মনিটর করবো নিশ্চয়ই। আপনারা ভালো থাকুন, আপনারা দেখা হবে আপনাদের সাথে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ফর হ্যাভিং আস। আসসালামু আলাইকুম কমরেডস। থ্যাংক ইউ স্যার, অনেক ধন্যবাদ মানব ভাই। জি দর্শক, এতক্ষণ যারা এই অনুষ্ঠান দেখলেন নিশ্চয়ই আপনারা এই আলোচনার মর্মার্থ উপলব্ধি করতে সক্ষম হবেন। সেনাবাহিনীকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা হয়েছে। পার্শ্ববর্তী রাষ্ট্রের প্রেসক্রিপশনে সেনাবাহিনী চলে, এটি আরো 3-4 বছর আগে জেনারেল সরওয়ার্দী প্রথম আমার এই চ্যানেলে বলে উনি বিপদগ্রস্ত হয়ে পড়েছিলেন। এবং পরবর্তী সময়ে আস্তে আস্তে অনেকেই মুখ খুলেছেন। এবং ইদানিংকালে যারা আয়নাঘর থেকে বের হয়ে এসেছেন, যারা বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছেন, তাদের কথাতেই শুনবেন যে জিজ্ঞাসাবাদের সময় সেখানে ভিন দেশের অফিসার উপস্থিত ছিল, ভিন দেশের অফিসাররা মানে ভারতের অফিসাররা নির্যাতন করেছে, ভারতের অফিসাররা গুম খুনের সঙ্গেও যুক্ত। এই যে প্রশ্রয় দেয়া, এই যে সেনাবাহিনীকে ধ্বংস করে দেয়া, যারা এই প্রশ্রয়ের সঙ্গে যুক্ত ছিল